প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এইচএসসি 2024 এবং এইচএসসি 2025 তাদের জন্য। তোমাদের এইচএসসি 2024 এবং 2025 যারা শর্ট সিলেবাসে আছো, বাট তোমরা সবাই জানো যে মেডিকেল অ্যাডমিশন সর্বদা কি হয়, ফুল সিলেবাসে হয়। সুতরাং তুমি শর্ট সিলেবাসের জন্য বোর্ডের প্রিপারেশন নিতে পারো, তার সাথে সাথে কি তোমার অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়ে ফেলতে পারো। তো প্রথম কথা যদি বলতে যাই যে বিশেষ করে 2024 ব্যাচ যারা আছো তাদের উদ্দেশ্যে, তোমরা জানো এখন তোমরা একটা ঝুলন্ত অবস্থায় আছো। আশা করি আজকেই বা আজকালকের মধ্যে তোমরা ফাইনাল ডিসিশন পাই যাবা। তোমরা ফাইনাল ডিসিশন আর যাই হোক, তোমরা একটা মনস্থির করবা যে এই সময়ে আসে বোর্ড পরীক্ষা দেওয়া একটা একেবারে অনুচিত একটা সময়। তোমাদের উচিত আন্দোলন করে হোক যেভাবে হোক পরীক্ষাটা না দিয়ে অটোপাস নিয়ে তোমরা হচ্ছে কি অ্যাডমিশনের প্রিপারেশন নাও। যার যেরকম যোগ্যতা সেটা তোমরা অ্যাডমিশনে প্রুভ করেই তোমরা তোমাদের সিট ফিল আপ করবা, ঠিক আছে? যাদের যোগ্যতা আছে তারা পাবে, আর যাদের যোগ্যতা নাই তারা বাদ, শেষ হিসাব। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এখন কথা হচ্ছে যে আমরা এই শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সবার প্রথমে আমরা ক্যাটাগরি র্যাঙ্কিং করব। যে অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো অধ্যায় আমরা আগে ভিডিও করব এবং আস্তে আস্তে বাকিগুলো শেষ করবো, সবগুলাই শেষ করবো, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো অধ্যায় আমরা আগে আলোচনা করব। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব প্রতিরক্ষা, বা আমরা যদি বলি হিউম্যান ইমিউনিটি। এই অধ্যায় যে অধ্যায়টা আছে, প্রথম যদি বলতে যাই এই অধ্যায়টা থেকে এখন আমাদের বেসিক প্লাস কিভাবে পড়তে হয় সেটা নিয়ে টেনশন নাই, সৃজনশীল কিভাবে আছে সেটা নিয়েও টেনশন নাই। জাস্ট খালি তুমি দেখবা কোন জায়গা থেকে এমসিকিউ আসার মতো সেই জায়গাটা। এখন তোমার সংজ্ঞা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? সংজ্ঞা, খ নাম্বারে কোশ্চেন, গ ঘ এগুলো কিচ্ছু না। সো আমরা ট্রাই করবো খুব অল্প সময় অধ্যায়টাকে শেষ করার। তো দেখো অধ্যায়টা যদি বলতে যাই, আমি আগেই বলছি তোমার সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই যে মানব প্রতিরক্ষা কাকে বলে বা ইমিউনিটি কাকে বলে। তুমি জাস্ট মনে রাখবা আমাদের দেহে যদি কোনো সময় রোগ জীবাণু প্রবেশ করে, এই যে রোগ জীবাণুগুলোকে থেকে বাঁচার জন্য আমাদের নিজস্ব একটা কি আছে, প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এটাকেই বলা হচ্ছে কি ইমিউনতন্ত্র, ঠিক আছে? দেখো লেখা আছে দেহের ভিতরে এবং বাইরে রোগ জীবাণু ধ্বংস এক জটিল ব্যবস্থাপনা আছে যাকে বলে ইমিউনতন্ত্র। আর যে প্রক্রিয়ায় দেহের ক্ষতিকর জীবাণু এবং বিষাক্ত রাসায়নিক পদার্থগুলোর সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা যায় তাকেই বলা হচ্ছে ইমিউনিটি বা হচ্ছে অনাক্রমতা, ঠিক আছে? এখন এখানে আমাদের এর বেশি কিছু জানার নাই, আর এখানে তোমার মুখস্থ করারও কিছু নাই। তুমি সংজ্ঞা এখন স্কিপ করবা। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করবো সেটা এখন আমরা আসতেছি, ঠিক আছে? প্রথমেই দেখো ইমিউনিটি বা ইমিউনোলজি জিনিসটা কি, ঠিক আছে? আমরা একটু আগেই বললাম যে আমাদের দেহে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে এগুলাকে মেরে আমাদের দেহকে রোগ জীবাণু থেকে হাত থেকে রক্ষা করার জন্য যে বিশেষ প্রক্রিয়া আছে সেটাকেই বলা হচ্ছে কি ইমিউনিটি। মনে রাখবা যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলে প্যাথোজেন। একটা যে অ্যান্টিজেন আর একটা যে প্যাথোজেন। অ্যান্টিজেন আর প্যাথোজেনের মধ্যে পার্থক্য কোথায়? অ্যান্টিজেন অ্যান্টিজেন যারা আমাদের শরীরে প্রবেশ বহিরাগত বা ভিতরে থাকুক, এই অ্যান্টিজেন গুলো আমাদের দেহে যখন অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপ্ত করে, ঠিক আছে? আর অ্যান্টিজেন আমাদের দেহে রোগ তৈরি করতেও পারে, আবার রোগ তৈরি নাও করতে পারে, কিন্তু যারা আমাদের দেহে রোগ তৈরি করে তাদেরকে বলি আমরা কি প্যাথোজেন। ওকে, আর মনে রাখতে হবে জীববিজ্ঞানের যে সময় আমরা এটা নিয়ে আলোচনা করি তাকে বলে ইমিউনোলজি বা অনুক্রম বিদ্যা। এখন আমাদের এগুলা পরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি যে এই অনাক্রমতায় যে অঙ্গগুলো সাহায্য করে তাদেরকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আমাদের ইমিউনতন্ত্রে যে অঙ্গগুলো সাহায্য করে তাদেরকে আমরা বলি লিম্ফয়েড অর্গান। কি বলি? লিম্ফয়েড অর্গান। অর্থাৎ আমাদের যেই ইমিউনতন্ত্র আছে তার প্রধান কোষ আছে লিম্ফোসাইট। আর এই লিম্ফোসাইট রিলেটেড, লিম্ফোসাইট কোথায় তৈরি হয়, কোথায় ম্যাচিউর হয়, এগুলা রিলেটেড, বা লিম্ফোসাইট কোথায় সঞ্চিত থাকে, এই সমস্ত অঙ্গগুলোকে আমরা কি বলতেছি লিম্ফয়েড অর্গান। দেখো লেখা আছে মানবদের অনাক্রমতা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট অঙ্গ সমূহকে আমরা কি বলি লিম্ফয়েড অর্গান বলি। কেন? কারণ এগুলো লিম্ফোসাইট নামক ক্ষুদ্র রক্তকণির উৎপাদন সঞ্চয় করে থাকে, ঠিক আছে? এছাড়াও রক্তনালী এবং লসিকা নালী দেহের বিভিন্ন স্থানে লিম্ফোসাইট পরিবহন হয় বলে এদেরকে লিম্ফয়েড অর্গানের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে আমাদের অনেকগুলো আছে, দেখো ছবির মাধ্যমে। সবার প্রথমে যদি দেখি থাইমাস, ঠিক আছে? থাইমাস হচ্ছে আমাদের লিম্ফয়েডের প্রধান লিম্ফয়েড অর্গান, ঠিক আছে? আমরা বলি কি প্রধান লিম্ফয়েড অর্গান কোনটি? প্রধান লিম্ফয়েড অঙ্গ, ঠিক আছে? প্রধান লিম্ফয়েড অঙ্গ হচ্ছে থাইমাস
তারপরে হচ্ছে বোন মেরু বা এটাকে আমরা কিভাবে লিখবো, ঠিক আছে, ইংরেজিতেই লিখি বোন মেরু, ঠিক আছে, বোন মেরু। এরা হচ্ছে প্রধান লিম্ফয়েড অর্গান, আর বাকি যেগুলো আছে তারা এদেরকে সহজ সাহায্য করে। এখন আমরা থাইমাস কোথায় থাকে এগুলা দেখো। থাইমাস আমাদের যে এই যে শ্বাসনালী আছে, শ্বাসনালীর ঠিক পিছনে থাকে, ঠিক আছে, যে শ্বাসনালী ঠিক পিছনে অবস্থান করে। অ্যাডিনয়েড গ্রন্থি আমাদের কানের এই জায়গায় থাকে। তারপরে অ্যাপেন্ডিক্স, সবাই জানি অ্যাপেন্ডিক্স কোথায় থাকে, অ্যাপেন্ডিক্স থাকে হচ্ছে আমাদের বৃহদান্ত্রের সিকামে, এই যে বৃহদান্ত্রে এই জায়গা থাকে অ্যাপেন্ডিক্স। তারপরে আছে রক্তনালী সম্পর্কে আমরা জানি, অস্থিমজ্জা সবাই জানো যে প্রত্যেকটা যে বোন আছে এই বোনের ভিতরে কতগুলা ফাঁকা অংশ আছে, এটা হলো কি বোন মেরু বা অস্থি মজ্জা। এই অস্থি মজ্জার ভিতরে আমাদের মূলত রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। যেমন ধরো আমাদের শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, আবার শ্বেত রক্তকণিকা অনেক ভাগ আছে, সবাই কোথাও উৎপন্ন হয় বোন মেরুতে, এই জন্য এটাকে আমরা প্রধান লিম্ফয়েড অর্গান বলে থাকি, ঠিক আছে। এরপরে যদি দেখি স্প্লিন, এখান থেকে একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে স্প্লিন কি কাজ করে। স্প্লিনও কিন্তু একটা প্রধান লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। এখন এই স্প্লিনের মধ্যে দেখো লেখা আছে উদর গহ্বরে বিদ্যমান লালচে বর্ণের মোটি আকারের ঠিক এই জায়গাটাতে আমাদের একটা অঙ্গ আছে, যে অঙ্গটার নাম হচ্ছে কি স্প্লিন বা প্লিহা। একে রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়। কারণ মনে রাখতে হবে যে আমাদের রক্তের আয়ুষ্কাল নির্দিষ্ট, যেমন আরবিসি 120 দিন, ডাব্লিউবিসি 5 থেকে 15 দিন, অনুচক্রিকা 7 থেকে 10 দিন, এরকম। এগুলা গিয়ে মরার পর কোথায় গিয়ে মারা যায়, আমরা যদি কবরস্থান কোথায় বলে, প্লিহাকে কিন্তু রক্তের কবরস্থান বলা হয়। এখানে মারা যাওয়ার পরে এগুলা ফিল্টার হয়। এছাড়া এতে অসংখ্য লোহিত রক্তকণিকা, টি সাইট, বি কোষ এবং ডেনড্রাইটিক কোষ এবং এনকে কোষ, ম্যাক্রোকোষ থাকে। আর হচ্ছে এটি দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। এমসিকিউ জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দুইটা লাইন, একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফিল্টার, ইমিউনোলজিক্যাল ফিল্টার কোনটি, স্প্লিন, এবং দেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি কোনটি, এটা হচ্ছে কি স্প্লিন। এছাড়াও দেখো টনসিল আছে গ্রীবার পিছনে, আমরা জানি যে শীতকালে এগুলো মাঝে মধ্যে কারো কারো ফুলে যায়, যখন হচ্ছে কি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা ব্যাকটেরিয়া দ্বারা। লসিকা গ্রন্থি পড়ে নিবা, লসিকা নালী পড়ে নিবা, এবং পিয়ার প্যাচ, এটা খুবই ইম্পর্টেন্ট। পেয়ার প্যাচ মনে রাখতে, প্যাচ মানে কি পেঁচানো নালী, অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত আছে এই ক্ষুদ্রান্তের সাথে এখানে কতগুলো এরকম করে পেঁচানো পেঁচানো ঝিল্লির মতো অংশ থাকে, এগুলাকে আমরা বলি কি পেয়ার প্যাচ, ঠিক আছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে পেয়ার প্যাচ কোথায় পাওয়া যায়, তোমাকে বলবো ক্ষুদ্রান্তে পেয়ার প্যাচ পাওয়া যায়। এবার মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের অনাক্রমতা তন্ত্রের কোষ সমূহের এদের উৎপাত, মানে অনাক্রমতায় সাহায্য করে যে কোষগুলো তাদের সম্পর্কে ব্যাখ্যা করবো এখানে, ঠিক আছে। তাহলে অনাক্রমতা আমাদের সাহায্য করে যেগুলো অঙ্গ, প্রথম যেটা সব থেকে প্রধান ভূমিকা পালন করে তার নাম হচ্ছে কি লিম্ফোসাইট। দেখো লিম্ফোসাইট এক ধরনের শ্বেত রক্তকণিকা, আমরা সবাই জানি শ্বেত রক্তকণিকা দুই প্রকার, গ্রানুলোসাইট আর হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট। এখানে এইটা আমরা রক্ত অধ্যায়ে আরো ভালো করে আলোচনা করবো। তারপর আমি যদি বলি যে গ্রানুলোসাইট কয় প্রকার, গ্রানুলোসাইট, এই গ্রানুলোসাইট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি ইউসিনোফিল, ইউসিনোফিল, 2 নাম্বার হচ্ছে বেজোফিল, আর একটা হচ্ছে আমাদের কি নিউট্রোফিল। আর এগ্রানুলোসাইট কয় প্রকার, এগ্রানুলোসাইট এরা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমাদের কি আমাদের মনোসাইট, আর এটা লিম্ফোসাইট, ঠিক আছে। এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট মনে রাখতে হবে এরাই হচ্ছে অনাক্রমতার অর্থাৎ ইমিউনোলজির প্রধান কোষ। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে অনাক্রমতার প্রধান কোষ কোনটি, তখন তো বলতে হবে কি লিম্ফোসাইট। লিম্ফোসাইট অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় এবং কোথায় গিয়ে বর্ধিত হয়, আমাদের থাইমাস এবং অস্থিমজ্জায় বর্ধিত হয়। এটার উপর ভিত্তি করে আমরা লিম্ফোসাইটকে 2 ভাগে ভাগ করছি, একটা টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট। যার বাট তোমাকে যদি প্রশ্ন আসে যে লিম্ফোসাইট কয় প্রকার, তাহলে তুমি 3 প্রকার বলো। কয় প্রকার, 3 প্রকার বলবো। কি কি, এটা টি লিম্ফোসাইট, আর এটা বি লিম্ফোসাইট, আর কি এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল বা প্রাকৃতিক মারণ কোষ। এখন এই জায়গায় আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টি লিম্ফোসাইট। দেখো আমরা টি লিম্ফোসাইট নিয়ে আলোচনা করি, দেখো নামের সাথে আছে টি, মাথায় রাখতে হবে যে টি লিম্ফোসাইট গুলো যদি আমরা একটু ডিটেইলস আলোচনা করতে চাই, তাহলে আমরা একটা
স্লাইড আলাদা করে ভাগ করে নেই, ঠিক আছে। এখানে দেখো আমাদের যে লিম্ফোসাইট কোষগুলো আছে, কারা? লিম্ফোসাইট কোষ। দেখো লিম্ফোসাইট এটা উৎপন্ন হয় কোথায়? বোন মেরু বা অস্থি মজ্জা থেকে উৎপন্ন। কোথায় হয়? অস্থি মজ্জা। কোথায় সৃষ্টি হচ্ছে? অস্থি মজ্জা বা বোন মেরু, বোন মেরু, ঠিক আছে। দেখো এই অস্থি মজ্জা থেকে উৎপত্তি লাভ করার পরে এক ধরনের লিম্ফোসাইট যারা পরিণত হয়, পরিণত হয় দুই জায়গায়। কোথায় পরিণত হচ্ছে? একটা যে থাইমাসে পরিণত হয়, থাইমাস গ্রন্থিতে। যারা থাইমাস গ্রন্থিতে পরিণত হয় তাদেরকেই বলা হচ্ছে টি লিম্ফোসাইট, লিম্ফোসাইট। আর যারা বোন মেরু মানে অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে আবার অস্থিমজ্জাতেই পরিণত হচ্ছে, কোথায়? বিওএনই, বোন মেরু, তাদেরকে বলতেছি আমরা কি রে? বি লিম্ফোসাইট। তার মানে বুঝতে হবে যারা আমাদের অস্থিমজ্জাতে উৎপত্তি লাভ করে আবার হচ্ছে কি হয়? অস্থিমজ্জাতে পরিণত হয় তাদেরকে বলে বি লিম্ফোসাইট, বোন মেরু থেকে নামটা আসছে। আবার যারা থাইমাসে গিয়ে পরিণত হয় তাদেরকে বলে কি? টি লিম্ফোসাইট। এখন দেখা যাচ্ছে যে তুমি একটু রিডিং দিয়ে দেখো যে এখানে আমাদের বলছে যে যে সকল কোষ থাইমাসে পরিণত হয় তাকে বলা টি লিম্ফোসাইট। এবং টি লিম্ফোসাইট বহু প্রকরণ রয়েছে, এরা বিভিন্ন ধরনের কাজও করে। আমরা যদি কাজের ভিত্তিতে দেখি, টি লিম্ফোসাইট আবার তিন প্রকার। টি লিম্ফোসাইট এইটা আবার তিন প্রকার। একটা হচ্ছে হেলফার বা যেটাকে আমরা বলি সাহায্যকারী, টি লিম্ফোসাইট। দুই নম্বরে হচ্ছে আমাদের কি আছে? বি, আচ্ছা হেলপার টি লিম্ফোসাইট। এবার হচ্ছে আমাদের কি? সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, ঠিক আছে। এখন হেলপার টি লিম্ফোসাইটটা আবার দুই প্রকার আছে। হেলপার টি লিম্ফোসাইট আবার কয় প্রকার আছে? দুই প্রকার। দেখো হেলপার 1 টি লিম্ফোসাইট সেল বা হেলপার 2 টি লিম্ফোসাইট সেল, ঠিক আছে। এখন দেখো তোমার মাথায় রাখতে হবে আমরা নরমালি বলতেছি কয় প্রকার? তিন প্রকার। হেলপার T1, হেলপার T2 অথবা সাইটোটক্সিক টি সেল। আর এমনি যদি বলি তিন প্রকার, ঠিক আছে, টি লিম্ফোসাইট। এখন ধরো হেলপার T1 এর কাজ কি? হেলপার মানে কি? একজনের কাজে সাহায্য করে। একজনের কাজে কি করে? সাহায্য করে। এখন একজনের কাজে সাহায্য করে, এই কাকে সাহায্য করতেছে? মনে রাখতে হবে এই যে লেখা আছে, এরা অন্তর্নিহিত অ্যান্টিজেনকে ধ্বংস করতে ফ্যাগোসাইটকে সহায়তা করে। অর্থাৎ এক ধরনের টি কোষ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটের সাথে সংযোগ রক্ষা করে, ঠিক আছে। অর্থাৎ এই হেলপার T1 কোষগুলা আমাদের যে ফ্যাগোসাইটোসিস যে করে তাদের মনোসাইট এদের কাজে সহযোগিতা করে। আবার হেলপার T2 কোষ তারা কি করে? তারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। তারা অ্যান্টিজেনকে কার কাছে নিয়ে যায়? বি লিম্ফোসাইটের কাছে যায়। বি লিম্ফোসাইট কার কাছে নিয়ে যায়? বি লিম্ফোসাইট। মনে রাখবা বি লিম্ফোসাইটের কাছাকাছি যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন তারা আকারে বড় হয়। কি হয়? আকারে বড় হয়। আর আকারে বড় লিম্ফোসাইটের নাম হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে প্লাজমা কোষ। এটাকে প্লাজমা কোষ। আর এই প্লাজমা কোষ থেকে অসংখ্য কি উৎপন্ন হয়? অ্যান্টিবডি। কি উৎপন্ন হয়? অ্যান্টিবডি। আর এই অ্যান্টিবডির সাহায্যে তারা কি করে? অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে। আর সাইটোটক্সিক টি সেলটা হচ্ছে কি? এরা ডিরেক্টলি আমাদের অণুজীবকে ধ্বংস করে, সাইটোটক্সিক টি সেল বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এই রাসায়নিক পদার্থগুলো দ্বারা তারা হচ্ছে কি? কোষকে একদম বিধ্বংস হয়। যে লেখা আছে যে দেখো আমরা প্রথম থেকে বলতেছি টি কোষ, যে সকল কোষ থাইমাসে বর্ধিত থাকে টি কোষ। টি কোষ বহু প্রকরণ আছে। এই ধরনের কোষ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটের সাথে সংযোগ রক্ষা করে অন্তর্নিহিত অ্যান্টিজেনকে ধ্বংস করে। এদেরকে বলা হয় প্রথম ধরনের সহকারী কোষ বা হেলপার 1 টি সেল। আবার আরেক ধরনের কোষ আছে যারা বি কোষের সংযোগ রক্ষা করে এবং অ্যান্টিবডিতে সহায়তা করে, তাদেরকে বলা হচ্ছে হেলপার T2 সেল। এবং আরো তৃতীয় এক ধরনের আমাদের কি আছে? টি কোষ আছে যারা অণুজীবকে সংক্রমিত করে
ধ্বংস করে এবং প্রতিক্রিয়াকে কোষ বিধ্বংসী ক্রিয়া বলা হয়, অর্থাৎ এরা একদম অণুজীবের কোষটাকে ধ্বংস করে দিচ্ছে। 3 ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তারা, আমরা একটু পরেই পড়বো। এই যে প্রাকৃতিক মারণ কোষ, এই জায়গায় আমরা এই জিনিসটা পড়বো একটু পরে, আপাতত এইটুকু বোঝার ট্রাই করো, ঠিক আছে। এরপরে আমরা আসি লিম্ফোসাইট 3 প্রকারের মধ্যে একটা গেল টি লিম্ফোসাইট। আসলে এটা আমরা এইভাবে ব্যাখ্যা করি, টি লিম্ফোসাইট না বলে লিম্ফোসাইট 3 প্রকার। এটা টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের ভিতরে ভাগ আছে হেল্পার টি, সাইটোটক্সিক। হেল্পার টি আবার 2 প্রকার, এটা হেল্পার টি1 আর হেল্পার টি2। এবারে যদি আমরা দেখি, এবার আসি বি লিম্ফোসাইট। কি বি লিম্ফোসাইট, এখান থেকে কিছু করার দরকার নাই, তুমি ডিরেক্ট মনে রাখবা বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তবে সরাসরি অ্যান্টিবডি তৈরি হয় না, প্রথমে এটা আকারে বড় হয়, বড় হলে তাকে বলা হচ্ছে আমাদের কি প্লাজমা সেল, প্লাজমা কোষ। আর এই প্লাজমা কোষ থেকে পরবর্তীতে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। আরেকটা আছে 3 নাম্বার ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল থেকে 3 ধরনের রাসায়নিক পদার্থ, একটা সাইটোটক্সিন, পারফোরিন, আর একটা গ্রানাইজাইন, ঠিক আছে। দেখো সাইটোটক্সিন এটা একটা বিষাক্ত পদার্থ। সাইটো মানে কি, আমরা সবাই জানি সাইটো মানে হচ্ছে কি কোষ, আর টক্সিন মানে হচ্ছে কি টক্সিক পদার্থ বা বিষাক্ত পদার্থ, ঠিক আছে। এদের কোষ থেকে বিষাক্ত পদার্থ, আর এই বিষাক্ত পদার্থটা অণুজীবকে ডিরেক্টলি ধ্বংস করে। এবার পারফোরিন, তোমরা কেউ মুভিতে দেখছো না, কেউ চাকু দিয়ে একজনে একদম পেট ফুটা করে দেয়। এই পেট ফুটা করে দেওয়া, ফুটা করা মেডিকেলের ভাষায় ফুটা করাটাকে বা ছিদ্র করা গেলে পারফোরেশন। আর এই রাসায়নিক পদার্থ দিয়ে তারা কি করে, যে অণুজীব আছে, অণুজীব তাদের কোষ প্রাচীর এবং আমাদের হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন, এগুলাকে কি করে দেয়, ছিদ্র করে ফেলে, ফলে বিভিন্ন উপাদান বের হয়ে যায় এবং বাস্ট মারা যায়। আর গ্রানাইজাইন শব্দটা হচ্ছে কি গলায় ফেলা। এই রাসায়নিক পদার্থ দিয়ে তারা কি করে, কোন অণুজীবকে কি করে ফেলে, গলায় ফেলে, ঠিক আছে। এখন দেখো আমরা যাচ্ছি আমাদের স্লাইডে, এখানে যে কথাটা বলা আছে যে বি লিম্ফোসাইট অস্থিমজ্জায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই বলে এটার নাম বোন মেরু থেকে পরিণত হয়েছে বলে বি কোষ বলা হয়। এটা অ্যান্টিবডি উৎপাদন করে, জাস্ট এক লাইনে শেষ, অ্যান্টিবডি উৎপাদন করে। এর কাজ হচ্ছে কি, অ্যান্টিবডি উৎপন্ন করা, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবা, আগেই বলছি যে এই দেখো অ্যান্টিবডি রক্তে প্রবাহিত অ্যান্টিজেনকে ঘিরে ফেলে, এবং যখন বি কোষ অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করার জন্য প্রস্তুত হয় তখন এটি আকারে অনেক বড় হয়। আর এই অবস্থায় কে প্লাজমা কোষ বলে। প্রকৃতপক্ষে একটি প্লাজমা কোষ থেকে অনেকগুলো অ্যান্টিবডি উৎপন্ন হয়। এটা দেখো প্রাকৃতিক মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। আমি আগেই বলছি এখান থেকে 3টা পদার্থ হলো সাইটোটক্সিন, পারফোরিন এবং কি গ্রানাইজাইন। সাইটোটক্সিন কি করে, কোষের বিষাক্ত পদার্থ ক্ষরণ করে অণুজীবকে মেরে ফেলে, পারফোরিন ছিদ্র করে, আর গ্রানাইজাইন কি করে, অণুজীবকে গলায় ফেলে, ঠিক আছে। এর বেশি কিছু করার দরকার নাই। এবার চলে যাচ্ছি আমরা আমাদের মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটস। তো আমরা একটু আগেই যেটা পড়লাম, যে একটু আগেই পড়ছি যে কোষের ভিতরে শ্বেতরক্ত নিয়ে 2 প্রকার, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা অ্যাগ্রানুলোসাইট। তো আমরা ওখানে পড়ছিলাম যে মনোসাইটের মধ্যে আমাদের যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটা আছে 1 খণ্ড বিশিষ্ট, ঠিক আছে। এই জন্য এটা একটা নিউক্লিয়াস থাকে। বাট ইউসিনোফিল বা বেজোফিলতে যদি দেখি, তাদের নিউক্লিয়াসটা এরকম 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট পাইছিলাম। তো যেহেতু এখানে আমরা টপিকটাই করতেছি কি মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, যারা আমাদের অনক্ষমতায় সাহায্য করে, তাদের এরা 2 প্রকার, একটা হচ্ছে মনোসাইট আর একটা কি ম্যাক্রোফেজ। মাথায় রাখতে হবে আসলে 2 প্রকার না, এটা 2টা অবস্থা। মনোসাইটে একটা সময় গিয়ে কিসে পরিণত হবে, ম্যাক্রোফেজে পরিণত হবে। এখন দেখো লেখা আছে যে এরা কোথায় থেকে উৎপন্ন হয়, অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। তারপরে এদের থেকে উৎপন্ন এইসব শ্বেতরক্ত মনোসাইটে ঘুরে বেড়ায় এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া দ্বারা কি করে, জীবাণু ভক্ষণ করে, ঠিক আছে। এই জায়গাটাতে একটু ভালো করে নজর দিবা, এবং এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন আসার মতো খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। এটা তোমরা লিখে রাখতে পারো, MAT মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে। আমি আগেই বলছি যে মনোসাইট যখন হচ্ছে জীবাণু ভক্ষণ করতে যায়, তখন মনোসাইটটা যখন রক্তনালী থেকে বের হয়ে গিয়ে আকারে বড় আকার ধারণ করে, তখন তাকে বলে কি ম্যাক্রোফেজ। তাহলে এটা ধরো একটা রক্তনালী, এই রক্তনালীর ভিতরে যে কণাগুলো আছে সেটা রক্তকণিকা মনোসাইট।
আর মনোসাইট যখন রক্তনালী থেকে বের হয়ে গিয়া কোনো টিস্যুতে অবস্থান করবে, বিশেষ কোনো টিস্যুতে, তখন তার আকার একটু বড় হবে, এটাকে বলতেছি ম্যাক্রোফেজ। এটাকে কি বলবো আমরা? ম্যাক্রোফেজ। কারণ এই ম্যাক্রোফেজ বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান করে এবং বিভিন্ন জায়গায় তার নামটা বিভিন্ন হয়ে যায়। যেমন ধরো যকৃতে তার নাম হয়ে যায় কুপ্পার কোষ, আমরা আগেই পড়ছি। জৈব টিস্যুতে তার নাম হয় হিস্টিওসাইট। অ্যালভিওলার ক্ষেত্রে মানে ফুসফুসে গিয়ে তার নাম হয়ে যায় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অস্থিতে তার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। আর এখানে যকৃত লেখা আছে, আসলে যকৃত না, এটা মনে রাখবা বৃক্ক। যকৃতের মধ্যেও থাকে, বাট সবথেকে বেশি পরিমাণে থাকে কোথায়? বৃক্কে থাকে মেসেনজিয়াল কোষ। আর মস্তিষ্কের নাম মাইক্রোগ্লিয়া। এখন তোমাকে এখানে মেডিকেলের প্রশ্ন এখানে বারবার আসে যে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়, তখন বলতে হবে কি কুপ্পার কোষ। তোমাকে বলতে পারে বৃক্কের ম্যাক্রোফেজকে কি বলা হয়, তখন তোমাকে বলে মেসেনজিয়াল কোষ। তারপরে ফুসফুসের ক্ষেত্রে কি হয়? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। জৈব টিস্যুতে কি? হিস্টিওসাইট। এভাবে প্রশ্ন আসবে। সো এটা একদম 100% তোমরা লিখে রাখবা, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এরা এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যার নাম মনোকাইন্স। এই রাসায়নিক পদার্থ ক্ষরণ করে অনেক ক্ষমতায় সারদানেও ভূমিকা পালন করে। এবার চলে যাব আমরা কোথায়? দানাদার বা গ্রানুলার লিউকোসাইট। এটা আমরা আগেই পড়ছি। গ্রানুলার লিউকোসাইট কয় প্রকার? 3 প্রকার। গ্রানুলার লিউকোসাইট কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইউসিনোফিল, এটা হচ্ছে কি বেসোফিল, এটা হচ্ছে নিউট্রোফিল। এটা না এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। ফ্যাগোসাইটোসিস করা। ইউসিনোফিল কি করে? অ্যালার্জি এবং কৃমির লার্ভা কি করে? অ্যালার্জি এবং কৃমির লার্ভা, অ্যালার্জি ও কৃমির লার্ভা প্রতিরোধ করে। কৃমির লার্ভা প্রতিরোধ করে, প্রতিরোধ করে। আর বেজোফিলের কাজ কি? বেজোফিলের কাজ হচ্ছে আমাদের দুইটা রাসায়নিক পদার্থ, একটা হিস্টামিন আর এটা হচ্ছে হেপারিন। হেপারিন, ঠিক আছে? হিস্টামিন কি করে? রোগ প্রতিরোধে সাহায্য করে। কেমনে করে সেটা বুঝবা, রোগ প্রতিরোধে সাহায্য করে। আর হেপারিন কি করে? হেপারিনের কাজ হচ্ছে রক্তনালীর ভিতরে, রক্তনালীর ভিতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ওকে, এবার দেখো মাস্ট কোষ। মাস্ট কোষ কাকে বলা হচ্ছে? যখন এই যে বেজোফিল, এই বেজোফিল যখন আমাদের বিভিন্ন অঙ্গে চলে যাবে, ত্বক, নাক, জিহ্বা, ফুসফুস এবং অন্তরাবলী, তখন এটাকে আমরা কি হিসেবে জানি? মাস্ট কোষ হিসেবে নামকরণ করি। তাহলে বেজোফিল মাস্ট কোষ হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেজোফিল। বেজোফিল যখন বাইরে বেরিয়ে আসবে তখন সেটাকে আমরা বলবো মাস্ট কোষ। এবং এরা দেহের বিভিন্ন কি অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী। এমসির জন্য মনে রাখতে পারো, দেহে অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী কোনটা, তখন বলতে হবে কি? মাস্ট কোষ। অনুচক্রিকা নিয়ে আর কি বলবো? অনুচক্রিয়া নিয়ে একটা আলাদা অধ্যায় আছে, সুতরাং এখানে আর পড়ার দরকার নাই। তারপরে রিডিং দিয়ে দিতে পারো। হ্যাঁ, এখন তোমাদের একটু বুঝে দেন হচ্ছে তোমার কি করা উচিত? পড়ালেখা করা উচিত। এখন তুমি ডিরেক্ট ঠাডা মুখস্থ করতে যাচ্ছ, মুখস্থ হবে না ভাই। তোমাকে একটু হলেও বুঝার ট্রাই করা লাগবে। যদি একটু বুঝে একবার রিডিং দাও, পরের বার কোন একটা অ্যাডমিশনের গাইড কিনে বা কোশ্চেন সলভ করো, দেখবে তোমার কাছে অনেক ইজি লাগতেছে। আর তুমি ধুমা মুখস্থ করতেছো, দেখবে একদমই ভালো লাগতো না। ঠিক আছে, এবার দেখো ডেনড্রাইটিক কোষ। আমরা সবাই জানি ডেনড্রাইটিক কোষটা যদি ব্যাখ্যা করতে যাই, এটা খুবই ইজি। তোমরা সবাই পড়ছো যে আমাদের যে নিউরন আছে, এই নিউরনের কোষ দেহে থেকে কতগুলো প্রলম্বিত অংশ আছে। এটা যে এক্সন, আর কতগুলো আছে কি ডেনড্রন, অথবা সুতার মতো ছোট ছোট শাখা বিশিষ্ট সুতার মতো অংশটা আমরা বলি ডেনড্রন। তো ঠিক এরকম আমাদের অনাক্রমতা ব্যবস্থাতেও কতগুলো ডেনড্রাইটিক কোষ আছে। ঠিক আছে, মানে এরকম বিভিন্ন অংশে পাওয়া যায়। যেমন ত্বকে গিয়ে এদের নাম হয়ে যায় ল্যাঙ্গারহ্যান্স কোষ। কি কোষ? ল্যাঙ্গারহ্যান্স কোষ। ত্বকে যখন আমাদের এই ডেনড্রাইটিক কোষগুলো থাকে তখন তার নাম হয় কি? ডেনড্রাইটিক কোষ। আর থাইমাস গ্রন্থিতে এটাকে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ বলা হয়। ইন্টারডিজিটেটিং মানে কি? মনে রাখবা, ডিজিট মানে আঙ্গুলের মতো অংশ। মনে রাখবা থাইমাসের এরকম আঙ্গুলের মতো অংশ থাকে। যদি এই থাইমাসের আঙ্গুলের ফাঁকে ফাঁকে যদি আমাদের ডেনড্রাইটিক কোষগুলো থাকে, তখন তাকে বলতেছে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ। এছাড়াও ফুসফুস, যকৃৎ এবং হৃৎপিণ্ডে এদেরকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। ইন্টারস্টিশিয়াল মানে কি? তোমরা সবাই জানো
আমাদের শরীরে অসংখ্য কোষ আছে, বাট কোষগুলা একটা আরেকটার সাথে অ্যাটাচড অবস্থায় বা সংযুক্ত অবস্থায়, তাদের মধ্যে একটা ফাঁকা থাকে। আর দুইটা কোষের মধ্যে যে ফাঁকা স্থানটা আছে তার নাম ইন্টারস্টিশিয়াল স্পেস। আর এই ইন্টারস্টিশিয়াল স্পেসে যদি ডেনড্রাইটিক কোষগুলো থাকে তখন তার নাম হয়ে যাবে কি ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে ত্বকের ডেনড্রাইটিক কোষের নাম কি, তখন তোমাকে বলতে হবে ল্যাঙ্গারহ্যান্স কোষ। ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ কোথায় পাওয়া যায়, তোমাকে বলবে থাইমাস গ্রন্থিতে। আবার ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ কোথায় পাওয়া যায়, ফুসফুস, ত্বক এবং হৃৎপিণ্ডের কোষের বাইরে। ঠিক আছে, এভাবে তোমরা এমসিকিউর জন্য পড়ে রাখবা। এরপরে যাই, আমাদের এখানে মানব প্রতিরক্ষায় টি কোষ এবং বি কোষের মধ্যে পার্থক্য। এখন যা পড়লাম তাদের মধ্যে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখো। এরা হচ্ছে কোষ নির্ভর ইমিউনিটিতে সৃষ্টি করে, আর এরা রস নির্ভর। কোষ নির্ভর এবং রস নির্ভর টপিকটা আমরা আরেকটা জায়গায় আলোচনা করবো, সুতরাং এখানে আমরা আলোচনা করতেছি না। এরা কোথায় পরিণত হয়, থাইমাস গ্রন্থিতে, এই জন্য নাম পড়ছে তার টি কোষ। আর এরা কোথায় হয় রে, এরা হচ্ছে বোন মেরুতে হয় বলে এটাকে বলা হচ্ছে কি বি কোষ। এবার দেখো, টি কোষ কর্তৃক সরাসরি জীবিত অণু অ্যান্টিজেন নিয়ন্ত্রণ ঘটে, আর প্লাজমা কোষ সরাসরি নিয়ন্ত্রণ করে না। তারা কি করে, প্রথমে অ্যান্টিবডি তৈরি করে, তারপরে জীবাণুকে ধ্বংস করে। নির্দিষ্ট অ্যান্টিজেন সংস্পর্শে টি কোষ বিভাজিত হয়ে একটি ক্লোন তৈরি করে, যাতে কিলার টি কোষ আছে, হেল্পার টি কোষ আছে, সাপ্রেসর এবং মেমোরি টি কোষ আছে। ঠিক আছে, আর নির্দিষ্ট অ্যান্টিজেন সংস্পর্শে বি কোষ কোনো নাই, এটা হচ্ছে ডিরেক্ট প্লাজমা কোষ, তারপর হচ্ছে মেমোরি বি কোষ আছে। এরা ক্যান্সার কোষ এবং প্রতিস্থাপিত টিস্যুর কোষকে ধ্বংস করতে পারে। এরা ক্যান্সার কোষ বা প্রতিস্থাপিত টিস্যুকে ধ্বংস করতে পারে না, এরা শুধুমাত্র অণুজীবকে ধ্বংস করে। ঠিক আছে, এর প্রতিরক্ষা ব্যবস্থার উপর সাপ্রেসর টি কোষ অবদানমূলক প্রভাব আছে, আর এখানে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা এর উপর কোনো প্রভাব নাই। ঠিক আছে, এগুলা একটু পড়ে নিবা রিডিং এর জন্য। এবার আসি আমাদের মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা দুই ভাবে হয়, একটা সব অনির্দিষ্ট বা নন স্পেসিফিক, আর এটা হচ্ছে কি স্পেসিফিক। অনির্দিষ্ট বা নন স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছে, অনির্দিষ্ট বা নন স্পেসিফিক বলতে বোঝাচ্ছে যে আমাদের দেহের ভিতরে অথবা বাইরে থেকে যে কোনো জীবাণু বা যে কোনো অণুজীব প্রবেশ করলেই ওটা ধরা বাঁধা নিয়ম নাই, সে বাইরের অঙ্গ হিসেবে আমি তাকে মেরে ফেলতেছি, এটা বলে নন স্পেসিফিক। আর যখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা অণুজীবের জন্য আলাদা আলাদা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করে তাকে মেরে ফেলবো, তখন তাকে বলা হচ্ছে স্পেসিফিক। এটাই, আর কিছু জানার দরকার নাই। এখন আসি আমরা মানব দেহের প্রতিরক্ষা স্তর। তবে দেখো, এই যে আমরা প্রতিরক্ষা স্তর বলতেছি বা প্রতিরক্ষা তন্ত্র বলতেছি, এটার স্তর কয়টা আছে, তিনটা। প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং কি তৃতীয় স্তর। তাহলে আমরা প্রথমেই আসি প্রথম স্তর নিয়ে আলোচনা। প্রথম স্তরটা যে নন স্পেসিফিক, আগেই বলছি নন স্পেসিফিক মানে কি, তারা ধরা বাঁধা নিয়ম, সবার জন্যই এটা হার্মফুল। ঠিক আছে, দেখো প্রথম স্তরে মেইনলি যেটা কাজ করে, প্রথম স্তরে কাজ করে মেইনলি যেটা, সেটা হচ্ছে ভৌত রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ধরো আমাদের যে শরীরের ত্বক আছে, এই ত্বকটা কি করতেছে, এই যে যত ধুলাবালি এই সেই হ্যান্ডুন যা আমাদের ভিতরে প্রবেশ করে সবগুলোকে আটকায় দিচ্ছে না। এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে অঙ্গগুলো, তাদেরকে বলতেছে আমরা কি প্রাইমারি। যেমন ধরো এখানে প্রথমে আছে ত্বক। ত্বক চারটি কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে, চারভাবে একটি কার্যকর, যেমন গাঠনিক ক্যারাটিন, বায়ুরোধী জলাভেদ্য। তারপরে হচ্ছে আমাদের কি রে, এরা অধিকাংশ সময় প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত মানে কি, দেখবা আমরা শীতকালে এরকম করলে দেখবা ত্বকের কোষ মরে যায়, আবার নতুন করে ত্বকের কোষ তৈরি হয়। অ্যাসিডিক পিএইচ হওয়ার কারণে ত্বকে কখনো ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না। এছাড়াও ঘাম গ্রন্থি এবং শ্বেতগ্রন্থি থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতির মাধ্যমে এরা কি জীবাণুকে ধ্বংস করে। এছাড়া আমাদের গায়ে বিভিন্ন লোম আছে, খালি গায়ে না, নাকের ভিতরেও লোম আছে। এই নাকের ভিতরের লোমগুলো কি করতেছে, বাইরে থেকে যাওয়া ধুলাবালি গুলাকে নাকের মধ্যে আটকায় দিচ্ছে। ওকে, এবার দেখো সিলিয়া গুলো মূলত মিউকাস ঝিল্লি, এক ধরনের ঝিল্লির মতো অংশ। ঠিক আছে, এরা সবসময় আমাদের শ্বাসনালীতে এইভাবে আন্দোলিত থাকে। এই জন্য এভাবে আন্দোলিত থাকে, যখন কোনো জীবাণু বা কোনো জিনিস ভিতরে প্রবেশ করে, দেখবা অনেক সময় আমরা নাকের জিনিস মুখ দিয়ে নিয়ে যাই, আবার ওটাকে বের করে দিচ্ছি। ঠিক আছে কিনা, এই যে নাকের জিনিসটাকে বের করে দিল বা ধুলাবালি গুলোকে বের করে দিল কারা, সিলিয়া। এগুলো প্রতিবন্ধক কোথায় থাকে, শ্বাসনালীতে। এছাড়া দেখো অশ্রু এবং লালা। কারণ অশ্রু এবং লালা কিভাবে কাজ করে মাথায় রাখতে হবে, আমাদের চোখে থেকে যে জলটা বাইরে এবং আমাদের মুখে যে লালা রস আছে, এখানে একটা এনজাইম থাকে। অশ্রু এবং লালায় থাকে লাইসোজাইম নামক এনজাইম। এই লাইসোজাইম নামক এনজাইম বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। এর বেশি কিছু করার দরকার নাই। নেক্সট চলে যাচ্ছে আমরা সিরুমেন। ঠিক আছে, সিরুমেন জিনিসটা কি, সিরুমেন জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যে কান আছে না, আমাদের কান, এখানে যে ফুটা, এখানে এক ধরনের তৈলাক্ত গ্রন্থি আছে।
দেখো বহিকর্ণের কর্ণকুহরে অসংখ্য প্রাচীর থেকে খরিত হলদে বাদামি রঙের মোমের মতো পদার্থকে বলা হচ্ছে কি সেরুমেন। এই জন্য কান দিয়ে যদি কোনো ধুলাবালি প্রবেশ করে ওই মোমের মতো অংশটাতে আটকে যায়, পরে আমরা কান থেকে খৈল হিসেবে এগুলাকে বের করে নিয়ে আসি। ঠিক আছে, অর্থাৎ পৌষ্টিক নালীর অ্যাসিড। পৌষ্টিক নালী বলতে আমরা খাদ্যে পাকস্থলী, এই পাকস্থলী এবং হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্তে কিছু অ্যাসিড থাকে, দেখো লেখা আছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং প্রোটিওলাইটিক কিছু এনজাইম থাকে যারা বিভিন্ন অণুজীবকে কি করে, খাদ্যে আগত জীবাণুগুলোকে ধ্বংস করে। এছাড়া এটা খুব ইম্পর্টেন্ট, রেচন এবং জনন তন্ত্রের অ্যাসিড, বিশেষ করে মহিলাদের যোনিতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা কি করে, ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে, আর এই ল্যাকটিক অ্যাসিড গুলা ওই জায়গায় অন্য কোনো অণুজীব জন্মাইতে বাধা দেয়। ঠিক আছে, এবার দেখো মাইক্রোবায়োম। মাইক্রো মানে তো ছোট, আর বায়োম মানে হচ্ছে জীব। আমাদের দেহের ভিতরে অসংখ্য কতগুলা উপকারী ব্যাকটেরিয়া আছে বা অণুজীব আছে যারা আমাদের দেহে কোনো ক্ষতি করে না, বরঞ্চ উপকার করে। এগুলা অন্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে বা রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এছাড়াও মলত্যাগ এবং বমির মাধ্যমে অনেক সময় আমাদের জীবাণু বাইরে বের হয়ে আসে। ঠিক আছে, এটা হলো প্রতিরক্ষা, প্রথম প্রতিরক্ষা স্তর। কিভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ হয় অথবা নয়? এই জন্য মেইন পয়েন্টগুলো ত্বক, লোম, তারপরে হচ্ছে সিলিয়া, তারপর আমরা কি বললাম রে, অশ্রু এবং লালা, সিরুমেন, পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন, মাইক্রোবায়োম এবং মলত্যাগ এবং বমি। এবার আসি, যদি কোনো কারণে এই প্রথম স্তরটাকে ভেদ করে আমার জীবাণু ভিতরে প্রবেশ করে ফেললো, ধরো আমার হাত এই জায়গায় কেটে গেছে, অথবা আমার নাক দিয়ে বেশি পরিমাণে জীবাণু ভিতরে চলে গেছে, অথবা আমি খাবারের মাধ্যমে জীবাণু প্রবেশ করে ফেললাম, দেহের ভিতরে প্রবেশ করাই ফেললাম, তখন যেই জিনিসটা অ্যাক্টিভ হয় সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এটাও নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর, আমার শরীরে যাই প্রবেশ করবে ধ্বংস করা ট্রাই করবে। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের আবার 6টা উপাদান আছে। কয়টা উপাদান? 6টা। মাথায় রাখবা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান কয়টা? 6টা। ভালো করে মনে রাখবা। প্রথমেই আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে কি ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটস আমরা আগেই বলছি, যে সকল জীব কণা কোন অণুজীবকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ভক্ষণ করে তাদেরকে বলতেছি ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটস হিসেবে কাজ করে 3টা জিনিস। একটা হচ্ছে মনোসাইট, লেখা আছে দেহের প্রতিরক্ষায় সাহায্য করে, অণুজীব বহিরাগত কণাকে ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখে, তাকে ফ্যাগোসাইটস। দুটি স্পেসিফিক ফ্যাগোসাইটিক কণাকে আমরা একসাথে বলি নিউট্রোফিল, ম্যাক্রোফেজ। আর ম্যাক্রোফেজকে আমরা প্রথম স্তরটাকে আমরা কি বলি, ধরো মনোসাইট না? তাহলে কি হইলো, প্রথমে হচ্ছে মনোসাইট, এরপরে হচ্ছে আমাদের কি ম্যাক্রোফেজ, আর একটা হচ্ছে আমাদের কি নিউট্রোফিল, যারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে, জীবাণু ভক্ষণ। নিউট্রোফিল এটাকে এইভাবে মনে রাখতে পারো, মামুনি দ্বারা, মামুনি, মাতা মনোসাইট, ম্যাক্রোফেজ, আর হচ্ছে নিজে নিউট্রোফিল। ঠিক আছে, এখন বলতে যে ম্যাক্রোফেজ নির্দিষ্ট টিস্যুতে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অণুজীব গ্রাস করে। শুধু অণুজীব গ্রাস করে এমনটা নয়, ম্যাক্রোফেজ পুরানো রক্তকণিকা, মৃত টিস্যু খণ্ড এবং কোষীয় ময়লা গ্রাস করে বলে এর নাম হচ্ছে কি ধাঙ্গর কোষ বলে। ধাঙ্গর শব্দটার অর্থ আবর্জনাভোগী। ধাঙ্গর শব্দের অর্থ কি? আবর্জনাভোগী। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ময়লা কোষ, মৃত কোষ এবং পুরানো রক্তকণিকা ভক্ষণ করতেছে, এই জন্য এটাকে বলা কি ধাঙ্গর কোষ। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি ধাঙ্গর কোষ? তোমার বলতে হবে কি ম্যাক্রোফেজ হচ্ছে ধাঙ্গর কোষ। এরপর আমরা সহজাত মারণ কোষ পড়ে ফেলছি, যে এটা এক ধরনের লিম্ফোসাইট জাতীয় বিশেষ শ্বেত রক্তকণিকা, যার এই লাইনটা খুবই মনে রাখবা। টিউমার এবং ভাইরাস আক্রান্ত কোষের প্লাজমা ঝিল্লিতে কিছু নির্দিষ্ট পরিবর্তন পর্যবেক্ষণ করে এরা সক্রিয় হয় এবং ওই টিউমার কোষ এবং ভাইরাসকে কি করে, ধ্বংস করে দেয়। তাকেই বলা হচ্ছে কি ন্যাচারাল মারণ কোষ। কিভাবে ধ্বংস করে আমরা আগেই পড়ছি, 3টা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, সাইটোটক্সিন, পারফোরিন আর গ্রানাইজাইম। এগুলোর মাধ্যমে তারা কি করে, রাসায়নিক পদার্থ ক্ষরণ করে প্লাজমা ঝিল্লিকে নষ্ট করে দেয় এবং এনকে কোষের আক্রমণে দ্রুত টার্গেট কোষের ঝিল্লিতে একটা রন্ধ্রের সৃষ্টি করে এবং নিউক্লিয়াসটিকে কি করে ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এবার আসি প্রদাহ। প্রদাহ শব্দটা বা ইনফ্লামেশন কি, তোমরা কিন্তু ইংলিশটাও মনে রাখবা। ইনফ্লামেশন কি? ইনফ্লামেশন শব্দটা হচ্ছে কি, যখন আমার শরীরে কোনো একটা অণুজীব প্রবেশ করে তার বিরুদ্ধে আমার বডি কি কি রেসপন্স করতেছে, এটাকেই বলতেছি আমরা ইনফ্লামেশন। কোন একটা জীবাণু প্রবেশ করার পরে একটা জায়গায় আমার বডি তার বিরুদ্ধে কি কি রেসপন্স করতেছে, সেটাকে বলা হচ্ছে ইনফ্লামেশন। দেখো, টিস্যুর যে কোনো ধরনের ক্ষতি হইলে, সংক্রমিত দহন এবং যন্ত্রণাদায়ক রাসায়নিক আঘাতজনিত দৈহিক ক্ষত সৃষ্টি হলে যে ধারাবাহিক ঘটনা শুরু হয়,
মনে রাখবা, আগেই বলছি একটা অণুজীব প্রবেশ করছে, তার বিরুদ্ধে আমার বডি কি কি কাজ করতেছে। দেখো, প্রথমে ক্ষত স্থানটা কি হবে, লাল হবে, এরপরে ওই স্থানটা গরম হবে, ফুলে যায়, এবং সর্বশেষ কি করে, ব্যথার প্রকাশ ঘটে। এই চারটা সিকোয়েন্স মনে রাখতে হবে যে ইনফ্লামেশনে কি কি ঘটনা ঘটে। এক, ক্ষতস্থান লাল হবে। কেন লাল হবে সেটা দেখো। আর এখানে একটা জীবাণু প্রবেশ করছে, এটা আমার হচ্ছে কি একটা রক্তনালী। এই জীবাণুটা যখন প্রবেশ করে তাকে মারার জন্য আমার রক্তনালী থেকে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এখানে যাবে। আর এখানে যত বেশি রক্ত প্রবাহ হবে আমার এটা বেশি লাল হবে। লাল হওয়ার পরে যখন নিউট্রোফিল এবং মনোসাইটগুলোকে মারার চেষ্টা করে তখন একটা কাজ হয়, তখন আমাদের ওখানে মানে তাপের উৎপন্ন হয়, তাহলে গরম হয়, ফুলে যায়, এবং সর্বশেষ কি হয়, ব্যথা ঘটে। এটাকেই বলা হচ্ছে আমাদের কি, ইনফ্লামেশন। এবার আমরা যাব কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, এবং লাস্ট হচ্ছে কি জ্বর। কমপ্লিমেন্ট সিস্টেম কি? কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে বলতে গেলে আমাদের দেহে প্রায় 20 ধরনের প্লাজমা প্রোটিন মিলে একটা বিশেষ কি করে, ওইটাকে মানে বিশেষ প্রতিরক্ষা একক গঠন করে, যাকেই বলতেছি আমরা কমপ্লিমেন্ট সিস্টেম। এরা প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তারপর যখন কোনোভাবে একটা সক্রিয় হয়ে যায়, সে তার পাশের প্রোটিনকে সক্রিয় করে, তার পাশের প্রোটিন হয়ে 20টা প্রোটিন যখন সক্রিয় হয়ে যায়, যখন সমস্ত প্রোটিনগুলো সক্রিয় হয় তখন স্পেসিফিক ভাবে তারা কি করে, নন স্পেসিফিক উভয় ধরনের প্রতিরক্ষা পদ্ধতি উস্কে দেয়। ফলশ্রুতিতে এনকে সেলকে তারা সক্রিয় করে, আর এনকে সেল তখন টিউমার কোষ এবং কি রে ধ্বংস করে, এবং নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ দ্রুত পৌঁছায় গিয়ে অণুজীবকে ভক্ষণ করে। এভাবে পড়লেই চলবে। ইন্টারফেরন মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, মনে রাখতে হবে। ইন্টারফেরন এমন একটা রাসায়নিক পদার্থ যেটা আক্রান্ত কোষ, কি আক্রান্ত কোষ, ভাইরাস আক্রান্ত কোষ থেকেই আবার খোদিত হয়। এই ভাইরাস আক্রান্ত কোষ থেকে দেওয়া বংশবৃদ্ধির ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, মনে রাখতে হবে ইন্টারফেরন কোন ধরনের রাসায়নিক পদার্থ, গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ এটা গ্লুকোজ এবং প্রোটিন দ্বারা গঠিত এবং খরিত হয়ে ইন্টারফেরন বলে। আর এই ইন্টারফেরন ব্যাপিত হয়ে আশেপাশে সুস্থ কোষে ছড়িয়ে পড়ে, ওইসব কোষে ঝিল্লিযুক্ত হয় এবং সুস্থ কোষগুলোকে এক ধরনের প্রোটিন সংশ্লেষণে উদ্দীপ্ত করে, ফলে ভাইরাসের পক্ষে অন্য সুরক্ষিত কোষকে আর আক্রমণ করা সম্ভব হচ্ছে না। জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটা একটা কোষ, এটা একটা জীবাণু আক্রমণ করছে। কি করছে, ধরো একটা জীবাণু আক্রমণ করছে। এই জীবাণু আক্রমণ করার ফলে সে কি করলো, ইন্টারফেরন ঘটালো। এই ইন্টারফেরন গুলা তার আশেপাশের কোষগুলোকে সক্রিয় সিগন্যাল পাঠায়, এই আমার জায়গায় জীবাণু প্রবেশ করেছে রে, আমি কে মারা ট্রাই করতেছি, আর তোর আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখ, তোদের কাছে যেন এই জীবাণুটা যাইতে না পারে। তখন এই আশেপাশের কোষগুলো এক ধরনের প্রোটিন ক্ষরণ করে, ফলে এই যে জীবাণুটা আছে সেটা তার আশেপাশের কোষগুলোকে আর কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। এটা হচ্ছে ইন্টারফেরন। সর্বশেষ জ্বর। জ্বর হচ্ছে প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র। এবারে আমাদের দেহে যে ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল গুলো আছে, তারা এবার কি করে, ওই অণুজীবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে তোকে আজকে খাইছি বাসা। এই যখন যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করার সময় কোষগুলো থেকে একটা রাসায়নিক পদার্থ খরিত হয় যার নাম পাইরোজেন। আর এই পাইরোজেন আমাদের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, ফলে আমাদের দেহের তাপমাত্রা বাড়ে যায়। তো মাথায় রাখতে হবে যে জ্বর যে সবসময় খারাপ এমনটা না। জ্বর হয়েছে বুঝতে হবে যে তোমার শরীরে কোনো না কোনো যুদ্ধ চলতেছে, অর্থাৎ তোমার যে বডির প্রতিরক্ষা ব্যবস্থা আছে তারা কি করতেছে, অণুজীবের বিরুদ্ধে কাজ করতেছে। এই জন্য প্রথম 2-3 দিন যদি জ্বর হয়, কম জ্বর থাকে, সেক্ষেত্রে ওষুধ না খাওয়াই ভালো। কিন্তু যখন তোমার দেখতেছো যে জ্বর কি হলো, অনেকদিন বেশি হয়ে গেল, তখন কি তুমি ওষুধ খাবা। মানুষের স্বাভাবিক তাপমাত্রাটা মনে রাখবা, দেহের তাপমাত্রা 97 থেকে 98 ফারেনহাইট, 99 ফারেনহাইট, আর ইয়াতে বললে কথা 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এর বেশি করার দরকার। তাহলে আমরা কি বললাম, কয়টা উপাদান, 6টা। একটা হচ্ছে আমরা কি বললাম, ফ্যাগোসাইট সহজাত মারণ কোষ, প্রদাহ, ইন্টারফেরন প্লাস কি আমাদের হচ্ছে এটা কি রে, কমপ্লিমেন্ট সিস্টেম, এবং সর্বশেষ জ্বর। এবার যাই, যা তৃতীয় প্রতিরক্ষা স্তরটাতে আমরা চলে যাচ্ছি। তৃতীয় প্রতিরক্ষা স্তর কি, যদি কোনোভাবে অণুজীব প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে অতিক্রম করে ফেলে, এরপরে আমাদের সক্রিয় হয় কি, এবং লাস্ট অস্ত্র যেটা হচ্ছে আমাদের কি তৃতীয় প্রতিরক্ষা স্তর, এবং যেটা অ্যান্টিবডির মাধ্যমে তৈরি হয়। এখানে 3টা জিনিস দিছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পার্থক্য কিছু পড়ার দরকার নাই, জাস্ট উদাহরণগুলো পড়ে নিবা। প্রথম প্রতিরক্ষা স্তরে কি কি উদাহরণ আছে আমরা আগেই পড়ছি, ত্বক, লোম, সিলিয়া, কানের সিরুমেন, অশ্রু, লালা, তারপরে পাকস্থলিক অ্যাসিড, রেচন অঙ্গের অ্যাসিড, মাইক্রোওয়েভ এবং মলত্যাগ।
দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান ফ্যাগোসাইট, প্রাকৃতিক মহাকোষ, কমপ্লিমেন্ট সিস্টেম, সাইটোকাইন্স, ইন্টারফেরন, তারপরে প্রোটিন, প্রদাহ, জ্বর, রক্তচঞ্চল। আর তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে কি রে, যারা অ্যান্টিবডি তৈরি করে, লিম্ফোসাইট, এটা সরাসরি জীবাণুকে ধ্বংস করে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ধ্বংস করে। আর স্মৃতিকোষ, স্মৃতিকোষ কি সেটা আমরা বিস্তারিত পড়ব। ওকে, এখান থেকে তেমন কিছু নাই, চলে যাও আমাদের দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। এটা অতটা ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট খালি কিছু কিছু লাইন দাগায় ফেলবো। যেমন ধরো ত্বকের পিএইচ কত, 3.5 থেকে 5.0, এইগুলা পড়ে নিবা। আমরা হচ্ছে এখানে দেখো মানুষের দেহের বিভিন্ন গাতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে যারা অন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাইতে বাধা দেয়। যেমন ল্যাকটিক অ্যাসিড পিএইচ কমিয়ে দেয়, এখানে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে কোনো ব্যাকটেরিয়া যদি মারা যায়, তাহলে মহিলাদের যে যোনি বা হচ্ছে কি জনন অঙ্গ আছে সেখানে মূলত ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ওটা যদি কম উৎপন্ন হয় তখন তাই সেখানে ক্যান্ডিডা নামক একটা অণুজীব বংশ বিস্তার করে, সাদা স্রাবের জন্য এটা দায়ী। এছাড়াও তোমরা এগুলো পড়ার দরকার নেই, টক কেটে গেলে কি হলো না হলো এইটাকে একটু পড়তে পারো। যে অনেক সময় আবার ব্যাকটেরিয়া নাশক বহন করে, যেমন অস্ত্র এবং নাসিকা ঝিল্লি, এবং লালায় থাকে কি লাইসোজাইম, আবার শুক্রাণুতে থাকে স্পারমিন, এবং দুধে থাকে কি ল্যাক্টোপার অক্সিডেস। এগুলা দ্বারা জীবাণুকে আমরা ধ্বংস করতে পারি। এখানে একটা লাইন আছে, তোমরা এটা দেখাইতে পারো। লালা গ্রন্থিতে লাইসোজাইম নামে এক ধরনের এনজাইম থাকে, এটা মুখ এবং গলায় কি কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। দেখো স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এবং কি বেসিলাস। তোমাদের প্রশ্ন আসে যে লালার লাইসোজাইম এনজাইম কোন কোন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা কোনটাকে ধ্বংস করে না। তাহলে অপশনে থাকবে এ বি সি ডি, তে যে কোনো একটা থাকবে। তারা ধ্বংস করতে পারে কাকে কাকে, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এবং বেসিলাস। এছাড়া পাকস্থলীতে তুমি জানো, এগুলো সব পড়ে নিবা, দরকার নাই। এবার দেখো ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের ভূমিকা, এগুলো আমরা পড়ে ফেলছি। ম্যাক্রোফেজ কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। একটু রিডিং দিতে পারো, বাট আমার কাছে অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। যে ম্যাক্রোফেজ কি, ওই যে আগেই বলছি, ম্যাক্রোফেজ কোথা থেকে, অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন। এসব কোষ 10 থেকে 20 ঘন্টার মধ্যে রক্তে বাহিত হওয়ার পর কৌশিক নালীর প্রাচীরের ভিতর দিয়ে টিস্যুতে অভিযাত্রী হয়ে ফুলতে শুরু করে, এবং কত গুণ বড় হয়, 5 গুণ। যখন মনোসাইটটা 5 গুণ বড় হয়ে যায়, তখন এই পরিণত মনোসাইটকে বলা হচ্ছে কি, ম্যাক্রোফেজ। ঠিক আছে, এমন ম্যাক্রোফেজ, এখান থেকে আর কি পড়বা, কিচ্ছু করার লাগতো না। এবারে যাবা তুমি ম্যাক্রোফেজ, এই জায়গায় লাইনটা দাগাবা যে একটা ম্যাক্রোফেজ একবারে প্রায় 100টির মতো অণুজীবকে কি করতে পারে, ভক্ষণ করতে পারে। এছাড়া তারা সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করে, যা কোষকে একত্রিত হয়ে নিরাময়ে ভূমিকা পালন করে। এটা নিউট্রোফিল। নিউট্রোফিলও জানো তোমরা, এখানে এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে মোট যে শ্বেতরক্ত কণিকা আছে, এই শ্বেতরক্ত বেশিরভাগ ক্ষেত্রে কোনটা থাকে, নিউট্রোফিল, মতো 60 থেকে 70%। আর এরা ক্ষণবদীয় চলন প্রদর্শন করে, সবাই পড়ছে, যাকে ডায়াপেডিসিস বলা হয়। কি বলে, ডায়াপেডিসিস। যখন কোন একটা রক্তনালীর বাইরে অণুজীব থাকে, তখন এরা নিজেদের আকার পরিবর্তন করে এদিকে বের হয়, তারপরে কার কাছে গিয়ে পৌঁছায়, জীবাণুর কাছে পৌঁছানোর পর এটাকে মেরে ফেলে। এটাকেই বলা হচ্ছে ডায়াপেডিসিস। এটা আমরা 4র্থ অধ্যায়ে পড়বো বা পড়ছি। ঠিক আছে, আমাদের একজন স্বাভাবিক পূর্ণাঙ্গ মানুষ দৈনিক প্রায় 100 বিলিয়ন, প্রায় 10,000 কোটি নিউট্রোফিল উৎপন্ন করতে পারে, এবং প্রবাহের পরে এরা 12 থেকে 3 দিন পর্যন্ত জীবিত। অর্থাৎ নিউট্রোফিলের আয়ুষ্কাল কত দিন, মাত্র 12 থেকে 3 দিন। ঠিক আছে, এই জায়গায় একটা লাইন দাগাবা, সেটা হচ্ছে নিউট্রোফিল তো ফ্যাগোসাইটোসিস ভাব প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এটা আমরা কত হাজার বার পড়ছি, নিজেও জানো। একটা নিউট্রোফিল 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে কি করতে পারে, গ্রাস করতে পারে। এবারে তুমি পার্থক্যটা নিজেই পড়ে নিবা। এবার দেখো ফ্যাগোসাইটোসিস, আমরা এই যে বারবার করে বলতেছি ফ্যাগোসাইটোসিস কি, ফ্যাগোসাইটোসিস কি। এবার দেখো ফ্যাগোসাইটোসিস কি, যে প্রক্রিয়ায় আমাদের ফ্যাগোসাইট কোষগুলা, যেমন ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, জীবাণুকে ভক্ষণ করে, তাকে বলা হচ্ছে কি, ফ্যাগোসাইটোসিস। এখন তুমি যদি সৃজনশীলের লোক হইতা, তাহলে তোমার পুরো প্রক্রিয়াটা পড়ার লাগতো, বাট তোমাকে পড়তে হবে ফ্যাগোসাইটোসিসের ধাপগুলা। ভিতরে পড়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট কি করবা, মেডিকেল অ্যাডমিশনের জন্য ধাপ কি কি হয়। প্রথমে একটা অণুজীব প্রবেশ করলো, এটাকে এটা হচ্ছে কি করলো, এটা তো একটা মনোসাইট বা নিউট্রোফিল। তারা প্রথমে করবো কি, ম্যাক্রোসাইটকে সক্রিয় করে। কেমনে সক্রিয় হয়, যেই কোষে অণুজীবটা বা জীবাণুটা আক্রমণ করছে, এই জীবাণুটা আক্রমণ করছে, সেখান থেকে কতগুলো রাসায়নিক পদার্থ খরিত হয়, যেমন কাইটিন, হিস্টামিন এবং কি প্রোস্টাগ্ল্যান্ডিন। এগুলা তখন ম্যাক্রোফেজকে উদ্দীপ্ত করে যে আমার এখানে জীবাণু প্রবেশ করছে, তুমি আসো মারার জন্য। এরপরে রক্তনালী থেকে ম্যাক্রোফেজ বের হইলো। বের হওয়ার পর তারা প্রথমেই এই যে আমাদের ক্ষণপথের মাধ্যমে, যেটাতে নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, এই ক্ষণপথের মাধ্যমে সেটাকে আবৃত করে ফেলে,
আমাদের ইয়ার ভিতরে নিয়ে যায়, মনোসাইটের ভিতরে নিয়ে যায় এবং এটার বাইরে একটা আবদ্ধ গহ্বর তৈরি করে, যাকে বলে ফ্যাগোজোম সৃষ্টি করে। এই ফ্যাগোজোম সৃষ্টি করার পরে কোষের ভিতরে আগে থেকে আছে লাইসোজোম, এটা হচ্ছে কি লাইসোসোম, লাইসোসোম। এই লাইসোসোম আর ফ্যাগোজোম মিলিত এবার একটা অংশ তৈরি করে, তার নাম হচ্ছে কি ফ্যাগোলাইসোসোম। এই ফ্যাগোলাইসোসোমের ভিতরে, লাইসোসোমের ভিতরে অনেক হাইড্রোলাইটিক এনজাইম আছে, তারা জীবাণুকে ভেঙে ফেলবে, জীবাণুকে ধ্বংস করার পর তার যে বর্জ্য উপাদানগুলো সেটাকে আবার কি দেহ থেকে বের করে দিবে। ঠিক আছে, বেসিক বুঝছো? সেই যদি বেসিক বুঝে থাকো তাহলে আমরা মেইনলি পয়েন্টগুলো বলবো। কি কি করছে? ম্যাক্রোসাইটকে সক্রিয় করা, 2 নাম্বার হচ্ছে কি ফ্যাগোজোম সৃষ্টি করছে, তারপরে ফ্যাগোজোলাইসোজোম সৃষ্টি করছে, তারপরে ব্যাকটেরিয়া অন্তঃকোষে মারণ এবং পাচন, মানে কি জীবাণু দ্বারা মারছে, মারার পরে অপাচ্য অংশগুলোকে ব্যাকটেরিয়া অবশেষ গঠন করছে এবং বর্জ্য পদার্থকে ম্যাক্রোফেজ থেকে বের করে দিছে। এই যে দেখো, এই জায়গাটা প্রথমে আমাদের কি হইলো, অণুজীব প্রবেশ করছে, তার চারদিকে আবরণ তৈরি করে ফ্যাগোজোম তৈরি করলো, ফ্যাগোজোমের সঙ্গে লাইসোজোম যুক্ত হয়ে ফ্যাগোলাইসোজোম তৈরি করলো, এবারে পরিপাক হইলো, এবারে জীবাণুগুলোকে ময়লাগুলোকে কি করে দিল, বের করে ফেললো। আর বেশি কিছু করার দরকার নাই। আর একটা মনে এমসিকিউ জন্য মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি যে এই যে দেখো, অণুজীবকে ভক্ষণ করতে তার সময় লাগে মাত্র কত, 0.01 সেকেন্ড। ওকে, এর বেশি কিছু করার দরকার নাই তোমাদের। এবারে চলে যাই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা তৃতীয় প্রতিরক্ষা স্তর কিভাবে পাই। এই তৃতীয় প্রতিরক্ষা স্তরটা আমরা যেভাবে পাই সেটা আমরা 2 ভাবে ভাগ করছি, একটা সহজাত প্রতিরক্ষা আর এটা হচ্ছে কি অর্জিত প্রতিরক্ষা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আমাদের যে তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থাটা কিভাবে পাচ্ছি, সেটা হচ্ছে 2 ভাবে, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা আর এটা হচ্ছে অর্জিত। সহজাত শব্দের অর্থ কি, স্বভাবগতভাবে আমরা যেটা জন্মের পর মায়ের কাছ থেকে ডিরেক্টলি পাইছি সেটাই হচ্ছে কি সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন মানবদের যে প্রতিরক্ষা ব্যবস্থা অনাক্রমতা অমরের মাধ্যমে প্রাপ্ত হয় এবং জন্ম সময় থেকে শুরু করে আজীবন উপস্থিত থাকে, তাকেই বলতেছে আমরা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ সহজাত প্রতিরক্ষা কি কি হইতে পারে দেখো, এটা বিভিন্ন প্রকার হইতে পারে, প্রজাতিগত প্রতিরক্ষা, গোষ্ঠীগত, ব্যক্তিগত। জাস্ট হেডলাইনটা মনে রাখবা, প্রজাতিগত, গোষ্ঠীগত এবং ব্যক্তিগত। এবং সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা নিম্নভাবে প্রতিরোধ করে। কি কি প্রতিরোধ করে? দেখো, আমি জন্মের সময় আমার ত্বক পাইছি, এই যে দেখো প্রতিবন্ধক, পৌষ্টিকনালী, শোষণতন্ত্র, ত্বক, এগুলো সবাই প্রতিবন্ধক হিসেবে কাজ করতেছে। ইনফ্লামেশন, এটা আমি মায়ের কাছ থেকেই পাই। তারপরে কমপ্লিমেন্ট সিস্টেম, অমরের মাধ্যমে মা থেকে আমাদের কাছে আসে এই প্লাজমা প্রোটিন গুলা। ইন্টারফেরন অটোমেটিক উৎপন্ন হয়। সহজাত মারণ কোষ, এগুলো থাকে যায় আগে থেকেই। আর হচ্ছে সহজীবী ব্যাকটেরিয়া, ঠিক আছে, কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া কি করে, ভিটামিন বি এবং ভিটামিন কে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে ভিটামিন বি এবং ভিটামিন কে উৎপন্ন করে আমাদের যেই অন্ত্রের ভিতরে বা কোলনে বসবাসকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে, তারা কি কি ভিটামিন সংশ্লেষণ করে, ভিটামিন বি এবং ভিটামিন কে। এটা অতটা ইম্পর্টেন্ট না, মেইনলি পড়তে আমাদের অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। এখন অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা কাকে বলতেছে? যেটা আমি মায়ের কাছ থেকে পাই নাই, পরবর্তীতে অন্য কোনো ভাবে আমি অর্জন করছি, সেটাকেই বলা হচ্ছে কি অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন ধরো লেখা আছে যে মানব দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম সময় থেকে নয়, বরং জন্মের পর নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়া কিংবা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। আর অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা একটা স্পেসিফিক ইমিউনিটি। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা কয় প্রকার? 2 প্রকার, সক্রিয় আর এটা হচ্ছে অক্রিয়। এখন তোমাদের সক্রিয় এবং অক্রিয়ের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিই এক লাইনে। সক্রিয় আর এটা হচ্ছে কি অক্রিয়। সক্রিয় মানে মানে কি নিজে, ঠিক আছে, মানে সক্রিয় বলতে বোঝাচ্ছে যে এরকম যখন বডি নিজেই অ্যান্টিবডি উৎপন্ন করবে, নিজের দেহের মধ্যেই অ্যান্টিবডি উৎপন্ন করতেছে, তারা কি করতেছে? অ্যান্টিবডি। তোমরা সবাই জানো অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমাদের কি হয়? অ্যান্টিবডি প্রয়োজন। যখন এই অ্যান্টিবডিটা আমাদের দেহে মধ্যে বা দেহ অথবা দেহ নিজে তৈরি করতেছে, তখন তাকে বলি আমরা সক্রিয় প্রতিরক্ষা। আর যখন অ্যান্টিবডিটা আমার দেহ নিজে তৈরি করে না, দেহ নিজে তৈরি করে না, তৈরি না করে বাইরে থেকে ভ্যাকসিনের মাধ্যমে
ভ্যাকসিন কিন্তু দুইভাবে নেওয়া যায়। ভ্যাকসিনে প্রথমে অ্যান্টিজেনও নিতে পারো, আবার ডিরেক্ট অ্যান্টিবডিও নিতে পারো। যখন অ্যান্টিজেন নিব তখন সক্রিয়, আর যখন ডিরেক্টলি আমরা ভ্যাকসিনের মাধ্যমে ডিরেক্টলি কি নিচ্ছি, অ্যান্টিবডি। অ্যান্টিবডি তার মানে সক্রিয় এবং অক্রিয়টাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, অ্যান্টিবডি তৈরির উপর ভিত্তি করে। যদি অ্যান্টিবডি নিজে দেহে তৈরি হয় সেটা বলে সক্রিয়, আর যদি অ্যান্টিবডি নিজে দেহে তৈরি না হয় অন্য কোথাও থেকে আমরা পাই সেটাকে বলা হচ্ছে কি অক্রিয়। ওকে, এখন একটু বেসিক বুঝলে তুমি পরবর্তী পড়াটা তোমার জন্য ইজি হবে। দেখো সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, দেখো এখানে লেখা আছে এটি এমন এক ধরনের অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দেখো আমরা এটা বলছি কি যে এটি এমন ধরনের অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা যাতে দেহকোষ অ্যান্টিবডি উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ করে। এই একটা লাইন বুঝলেই তোমার ক্লিয়ার। এখন বলছে কিভাবে কাজ করে সেটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা আছে, একটা কি কোষ মাধ্যম প্রতিরক্ষা, আর একটা রক্ত মাধ্যম প্রতিরক্ষা অথবা সেলুলার ইমিউনিটি, আর এটা হচ্ছে আমাদের কি হিউমোরাল ইমিউনিটি। ইংলিশটা বেশি মনে রাখবা। তাহলে কিভাবে দেহ কাজ করে বা কিভাবে দেহে আমাদের অ্যান্টিবডিটা কাজ করতেছে বা জীবাণুগুলোকে ধ্বংস করতেছি সেটার উপর ভিত্তি করে আমাদের সেলুলার ইমিউনিটি, আর এটা আছে কি হিউমোরাল ইমিউনিটি। সেলুলার ইমিউনিটি জিনিসটা হচ্ছে কি, দেখো লেখা আছে প্রতিরক্ষা তন্ত্রের বিশেষ কোষ যখন সরাসরি দেহের ভিতর সক্রিয়ভাবে জীবাণু বা পরজীবীকে প্রতিরোধ করে দেয়, অর্থাৎ জীবাণু প্রবেশ করছে আমার শরীরে, যে লিম্ফোসাইট তারপরে হচ্ছে আমাদের কি আছে ন্যাচারাল কিলার সেল, তারা ডিরেক্টলি গিয়ে জীবাণুটাকে ধ্বংস খেচ করে মেরে ফেলছে, তখন সেইটা ইয়াটাকে বলতে কোষ মাধ্যম, অর্থাৎ কোষ দিয়ে। যেমন ওরা আমরা বললাম সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক দুই প্রকার আছে, আবার কি CD4 এবং CD8, তারা জীবাণুকে সরাসরি ভেঙে ফেলে এবং স্মৃতিকোষ হিসেবে কাজ করে, ঠিক আছে। এবং টি লিম্ফোসাইট তিন ভাবে কাজ করে, যেমন এরা জীবাণুকে ধ্বংস করার জন্য ম্যাক্রোফেজকে সক্রিয় করে, সরাসরি আক্রান্ত কোষকে ধ্বংস করে, এবং সাইটোকাইন নিঃসরণ করে পার্শ্ববর্তী কোষ পরিবেশের পরিবর্তন ঘটায়। এই যে একদম ডিরেক্টলি তারা কোষকে ধ্বংস করতেছে কার মাধ্যমে, টি লিম্ফোসাইটের মাধ্যমে। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাটা হলো সেলুলার। আর হিউমোরাল মানে মনে রাখবা যেখানে অ্যান্টিবডি তৈরি হয়, হিউমোরাল মানে কি রক্তের মাধ্যমে, রক্তের মাধ্যমে। দেখো তারপরে অ্যান্টিবডিটা রক্তের মাধ্যমে বা লসিকা টিস্যু রসের মাধ্যমে বাহিত হয়ে অ্যান্টিজেনকে শনাক্তকরণের মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে, সেটাকে বলছি আমরা হিউমোরাল। অত ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউ তে প্রশ্ন আসতে নিচের কোনটি সেলুলার ইমিউনিটিতে ভূমিকা পালন করে, তখন তোমাকে বলতে হবে কি লিম্ফোসাইট। আর যদি বলে নিচের কোনটি আমাদের হচ্ছে কি হিউমোরাল ইমিউনিটির সাহায্য করে, তখন তোমাকে বলতে হবে অ্যান্টিবডি বা বি লিম্ফোসাইট। তাই সেলুলারে করে টি লিম্ফোসাইট আর হিউমোরালে করে বি লিম্ফোসাইট। ওকে, ক্লিয়ার, ঝকঝকা ফকফকা। এবার দাও দেহে কিভাবে অর্জিত হয় তার উপর, অর্থাৎ এই যে তুমি অ্যান্টিবডিটা তৈরি করলা, দেহে কিভাবে মানে অ্যান্টিবডিটা কিভাবে আসলো সেটার উপর ভিত্তি করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি, এটা প্রাকৃতিক সক্রিয় ক্রিয়া আর কৃত্রিম সক্রিয়। আর ইংলিশটা মনে রাখবা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি অথবা হচ্ছে কি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। খুবই সোজা, ভালো করে বুঝবা। প্রাকৃতিক বলতে কি, ধরো আমি হচ্ছে 5th ইয়ারে পড়তেছি, আমি ওয়ার্ডে গেলাম। আমরা ওয়ার্ডে গেলে অনেক জীবাণু আছে, যে জীবাণুগুলা ধরেন অনেক রোগী আছে, ডায়রিয়া রোগী আছে অনেক, কেউ সবাই তো কোনো না কোনো কারো তো কোনো জীবাণুবাহিত রোগ আছে। ডায়রিয়া একটা জীবাণুবাহিত রোগ, ধরো আমি ডায়রিয়া ওয়ার্ডে গেছি, এবার ওই ডায়রিয়া ওয়ার্ডে যাওয়ার পরে অনেক জীবাণু আছে যেগুলো আমাদের বায়ুর মাধ্যমে বা অন্য কোনো ভাবে আমাদের দেহের ভিতরে প্রবেশ করলো। যখন নর্মালি আমাদের দেহে অনিচ্ছাকৃতভাবে জীবাণু সংস্পর্শে আসে, এই জীবাণুটা যখন আমার দেহে প্রবেশ করলো, তখন আমার দেহ কি করে ওই জীবাণুটাকে মারার জন্য কি করে অ্যান্টিবডি তৈরি করে। আর এই ধরনের জিনিসটাকে বলতেছি আমরা কি ক্লিনিক সংক্রমণ। এটা হচ্ছে দীর্ঘদিন থাকে, আর এই ধরনেরটাকে বলতে কি প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ প্রাকৃতিক ভাবে আমার শরীরের ভিতরে অ্যান্টিজেন প্রবেশ করলো আর তাকে মারার জন্য আমার শরীরে অ্যান্টিবডি উৎপন্ন হইলো। আর আর্টিফিশিয়াল বলতে কি বুঝাচ্ছি আমরা, ভ্যাকসিনেশন, অর্থাৎ তোমরা সবাই হেপাটাইটিস বি, হ্যাঁ HBV এরকম একটা হচ্ছে ভাইরাস আছে, ঠিক আছে। আমরা এই যে ভ্যাকসিন নেই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন, বা এই যে ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া বা টিটেনাস ধনুষ্টঙ্কারের যে ভ্যাকসিন গুলো আছে, এগুলো আসলে কি, তোমার ভিতরে কোনো অণুজীবকে ঢুকাই দেওয়া হয়, মৃত অথবা তাদের শক্তিটাকে কমায় দেওয়া অণুজীবটাকেই আমার ভিতরে ঢুকাই দেওয়া হয়। অর্থাৎ এই যে ডিপিটি এর ব্যাকটেরিয়া, টিটেনাসের যে অণুজীবগুলো আছে তাদেরকে আমার শরীরে ইনজেকশনের মাধ্যমে ঢুকাই দেয়, কিন্তু তারা যে মৃত হলে তারা আমাদের দেহে রোগ তৈরি করতে পারে না, ঠিকই, কিন্তু তারা তো অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে, তখন তাদেরকে মারার জন্য অ্যান্টিবডি উৎপন্ন হয়। তাহলে দেখো
আমরা আগেই বলছি সক্রিয় কাকে বলছি, অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলছি, যখন দেহ নিজেই অ্যান্টিবডি উৎপন্ন করে। যদি জীবাণুটা অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করে তাকে প্রাকৃতিক, আর যখন আমরা ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিনের মাধ্যমে জীবাণু প্রবেশ করায় দিব আর বডি অ্যান্টিবডি উৎপন্ন করবে তাকে বলা হচ্ছে কি আর্টিফিশিয়াল। ওকে, অক্রিয়। অক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি, অক্রিয় বা প্যাসিভ ইমিউনিটিতে দেহ অ্যান্টিবডি তৈরি করে না, দেহে ডিরেক্টলি অ্যান্টিবডি আসে। দেখো এটাও প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক বলতে কি হচ্ছে, দেখো আমরা অমরা এবং ক্লোস্ট্রাম, মনে রাখবা অমরা তো বুঝি, আর ক্লোস্ট্রাম মানে শাল দুধ, মায়ের শাল দুধ, অর্থাৎ একটা বাচ্চা জন্মের পরে প্রথম যে দুধটা বের হয় সেটা শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক অ্যান্টিবডি থাকে যেটা ডিরেক্টলি মায়ের দেহ থেকে সন্তানের কাছে আসে। কিন্তু অ্যান্টিজেন আসে নাই, কি আসছে অ্যান্টিবডি। ডিরেক্ট অ্যান্টিবডি যখন আসছে তখন আমাদের দেহ আর অ্যান্টিবডি তৈরি করতেছে না, এটাকেই বলতেছি আমরা কি প্যাসিভ। তবে যদি প্রাকৃতিক ভাবে আসছে যেন কি এটাকে বলে প্রাকৃতিক বা ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আবার কৃত্রিম ভাবে কি বললাম, আমার দেহের ভিতরে কি নাই অ্যান্টিবডি নাই। ইভেন তোমরা একটা উদাহরণ দিতে পারো যে করোনার সময় যখন হইলো, এই করোনার সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক ব্যক্তি যারা করোনা আক্রান্ত আছে তাদেরকে আরেকজন আক্রান্ত ব্যক্তির প্লাজমা দিছি বা সিরাম দিছি, ঠিক আছে কিনা। এই সিরাম দেওয়ার কারণ কি, কারণ সিরামের মধ্যে অ্যান্টিবডি ছিল, অথবা তুমি ডিরেক্ট অ্যান্টিবডি ইনজেকশনের মাধ্যমেও নিতে পারবা। যখন আমাদের এই প্রাকৃতিক ভাবে মায়ের থেকে সন্তানে আসে সেটা হলো কি প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা, আর যখন আমরা ইনজেকশনের মাধ্যমে নিব বা ভ্যাকসিনের মাধ্যমে তাকে হলো কি কৃত্রিম প্রতিরক্ষা। ওকে, এর বেশি আর জানার দরকার নাই। অর্জিত প্রতিরক্ষার ধাপ সমূহ যেটা এমনি পড়ে নিতে পারো। অর্জিত প্রতিরক্ষা কিভাবে আমাদের দেহে হয়, প্রথমে যে ভীতি, সন্ধান, তারপরে সতর্ক, তারপরে হচ্ছে আমাদের কি রে বিপদ সংকেত, নির্দিষ্ট প্রতিরক্ষা, নির্মাণ, প্রতিরক্ষা। ঠিক আছে, এখন একটা বেসিক জিনিসটা তুমি বুঝে নিলে পড়তে সুবিধা হবে। ভীতি মানে কি, আমাদের শরীরে এক ধরনের বিশেষ পরিচয়বিহীন অণুজীব আছে যাদেরকে বলা কি এমএইচসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। যখন আমার শরীরে কোনো জীবাণু প্রবেশ করে এরা আইডেন্টিফাই করে যে এটা আমার দেহের অঙ্গ না, আমার দেহের কোনো অংশ না, এটা বাইরের কোনো অংশ, তখন তারা কি করে একটা থ্রেড দেখায় যে না আমার ভিতরে থ্রেড আসছে বাইরে থেকে। যেমন ধরো আমরা বাংলাদেশ হোক বা যে কোনো দেশের যেমন আকাশ সীমার মধ্যে অন্য কোনো বিমান টিমান আসে, ধরো এটা একটা দেশ, এই দেশের প্রত্যেকটা সীমানায় রাডার বসানো থাকে, কি থাকে রাডার, যারা সিগন্যাল দেয় যে এই দিক থেকে কোনো বিমান টিমান আমাদের দেশের দিকে আসছে কিনা। ঠিক এরকম এই এমএসসি হচ্ছে তাদের মতো কাজ করে, যে উপরে একটা অণুজীব প্রবেশ করছে তারা আইডেন্টিফাই করে যে এটা আমার দেহের অঙ্গ না, এটা বাইরের জিনিস, সুতরাং তুমি একটু চিন্তা করো এটা আমার ক্ষতি করবে নাকি উপকার করবে। এরপরে যখন এটা এমএসসি এটা আইডেন্টিফাই করলো, তারপর ম্যাক্রোফেজ রক্তের মাধ্যমে পরিবাহিত কোন জায়গায় এই জিনিসটা আছে, এটাকে বলা হয় সন্ধান। এবারে দেখো সতর্ক, অ্যালার্ট। এই যে বলছে দেখো যে দেহের একটি অ্যান্টিজেন রয়েছে যা বোঝানোর জন্য পরিপাকৃত বহিরাগত পদার্থ কিছু কণা ম্যাক্রোফেজের পরিচালিত এমএসসি সহচিহ্নিতকারী অংশে বাহিত হয়, ফলে ইমিউনোতন্ত্রের প্রধান হেল্পার টি কোষ সতর্ক হয়ে যায়। এভাবে ম্যাক্রোফেজ একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন উপস্থাপক কোষ হিসেবে কাজ করে, যাকে বলা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওই অ্যান্টিজেনটাকে এবার কার কাছে নিয়ে যাবো আমরা, লসিকা গ্রন্থির বি কোষ বা ডেন্ড্রাইটিক কোষ, এরাও কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে যে এটা আমার জন্য ক্ষতিকর নাকি উপকারী। তারপর যদি ক্ষতিকর হয় তাহলে তাদের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করে মেরে ফেলা হবে। দেখো বিপদ সংকেত, কয়েক ঘন্টার মধ্যে হেলপার টি কোষ তাদের নিজস্ব রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এবং সেই ক্ষরণে উদ্দীপ্ত বি কোষ সাইটোটক্সিক টি কোষকে অ্যান্টিজেনকে আটকাতে এগিয়ে আসে। বি কোষ অ্যান্টিবডি তৈরি করবে আর সাইটোটক্সিন টি কোষ বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করে জীবাণুকে ধ্বংস করে ট্রাই করবে। এগুলো তোমরা পড়ে নিবা। আমাদের মেইনলি যেটা বললাম প্রতিরক্ষা, এই প্রতিরক্ষাটা দুই প্রকার, একটা অ্যান্টিবডি নির্ভর সারা, এটা কি কোষ নির্ভর সারা। অ্যান্টিবডি মানে কি তুমি জানো, বি কোষ অ্যান্টিবডি উৎপন্ন করে এই অ্যান্টিবডি দিয়ে ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করে ফেলবে। অথবা কোষ নির্ভর সারা, আমরা জানি কি টি কোষের ভিতরে সাইটোটক্সিক টি কোষ আছে, এই সাইটোটক্সিক টি কোষগুলো কি করে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এই রাসায়নিক পদার্থগুলো দ্বারা তার জীবাণুকে ধ্বংস করে ফেলে। না পড়লেও চলবে, একবার তাও রিডিং দিয়ে দিবা। অতন্ত্র প্রহরা কার্যকর পড়ে নিবা, দরকার নাই। সহজাত এটা একটু পড়ে নিতে পারো, সহজাত এখানে ছবিটা দেখতে একটু সমস্যা হইতে পারে, লেখাগুলা উঠে নেয় ঠিক মতো করে। তো তোমরা দেখো মনে রাখবা সহজাত সারা জীবন থাকে, অর্জিত কি অল্প সময়ের জন্য থাকে। উপস্থিতি সবসময় উপস্থিত থাকে, আর যেই সময় আমাদের জীবনে প্রবেশ করে শুধুমাত্র ওই সময়ে এটা উপস্থিত থাকে। পূর্ব অভিজ্ঞতা, এদের পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না,
জীবাণু আমার ত্বক ভেদ করতেই পারতো না, এটা হচ্ছে মেইন কথা। পূর্বের আক্রান্তের প্রয়োজন, আক্রান্ত না হলে কখনো অ্যান্টিবডি উৎপন্ন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি, সারা দান করে তাৎক্ষণিক, আর এটা প্রথমে 5 থেকে 6 দিন থেকে প্রায় 1-2 সপ্তাহ পরে সারা দেয়। ঠিক আছে, তাহলে স্মৃতিকোষ সৃষ্টি হয় না, এদের বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট স্মৃতিকোষ হিসেবে কাজ করে। অ্যালার্জি প্রতিরোধ সৃষ্টি হয় না, এখানে অ্যালার্জি সৃষ্টি হইতে পারে। এটা হচ্ছে কি প্রতিবন্ধক সবকিছুর জন্য, এটা হচ্ছে কি প্রতিবন্ধক শুধুমাত্র কি লসিকা, তার প্লিহা লিম্ফোয়েড টিস্যু হচ্ছে প্রতিবন্ধক। আর উপাদান তোমরা সবাই পড়ছো। আর এখানে হচ্ছে কি পরিচিত প্রতিরক্ষায় দুইটা, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি আর টি লিম্ফোসাইট সাইটোটক্সিন হ্যানথন গ্যানবল। ওকে, এবার আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে, সেটা হচ্ছে কি প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। ঠিক আছে, অ্যান্টিবডি কি মাথায় রাখতে হবে, অ্যান্টিজেনকে ধ্বংস করে যে ধরনের গ্লাইকোপ্রোটিন তাদেরকেই বলতেছি আমরা অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি করে আমাদের হচ্ছে 5 প্রকার, সেটা আমরা পড়ার আগে আমরা অ্যান্টিবডির গঠনটা করে নেই। মেইন হেডলাইন গুলো পড়বা। অ্যান্টিবডিতে 2টা শৃঙ্খল থাকে, একটা ভারী শৃঙ্খল, একটা হচ্ছে কি হালকা শৃঙ্খল। ঠিক আছে, এবং এটা পড়ে নিতে পারো, ভারী শৃঙ্খলের ভর কত 50 থেকে 70 কিলো ডালটন, আর যে হালকা শৃঙ্খল হচ্ছে কত 23 থেকে 23 কিলো ডালটন। ডাইসালফেট বন্ড থাকে কয়টা, 3টা। এছাড়াও কিছু অঞ্চল আছে স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল, আমি একটু পরে বুঝাচ্ছি। আর মেইন হচ্ছে আমাদের একটা থাকে কি কবজা। তাহলে একটা অ্যান্টিবডির 4টা অংশ, কয়টা অংশ 4টা। এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবা, রিডিং দিয়ে মুখস্থ করার কিছু নাই। দেখো এখানে 2টা থাকে, একটা 2টা পলিপেপটাইডের শৃঙ্খল থাকে, একটা হচ্ছে ভারী শৃঙ্খল, এটা হচ্ছে ভারী শৃঙ্খল, এটা হচ্ছে ভারী শৃঙ্খল, আর এটা হচ্ছে কি হালকা শৃঙ্খল মানে ছোট শৃঙ্খল। মনে রাখতে হবে যে ভারী শৃঙ্খলের এবং হালকা শৃঙ্খল এরা পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এরা মোট 3টা ডাইসালফাইড বন্ড আছে, 2টা ভারী এবং হালকার মাঝে, আর এটা ভারী এবং ভারীর মাঝে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, যে এই যে অ্যান্টিবডি দেখতে কার মতো, অনেকটা ওয়াই আকৃতির মতো না, এমসিতে প্রশ্ন আসতে পারে অ্যান্টিবডি দেখতে কিসের মতো, তখন বলতে ওয়াই আকৃতির মতো। এবং এই অঞ্চলটাকে আমরা বলি কবজা অঞ্চল। কি বলি, কবজা। এছাড়াও অ্যান্টিবডি মূলত কি দ্বারা গঠিত, গ্লাইকোপ্রোটিন দ্বারা। তো গ্লাইকোপ্রোটিনের কিছু অংশ আছে যাদের নির্দিষ্ট সিকোয়েন্স ঠিকঠাক থাকে, যাকে বলে স্থায়ী অঞ্চল। এটাকে আমরা কি বলি, স্থায়ী অঞ্চল। বাট তার একটা বিশেষ অঞ্চল আছে যেখানে তার অ্যামাইনো অ্যাসিডের যে শৃঙ্খলগুলা সেটা হচ্ছে আমাদের কি পরিবর্তন হয়, আর এই জন্য ওই অংশটার নাম হচ্ছে কি পরিবর্তনশীল অঞ্চল। এখন কেন পরিবর্তন হয়, সেটার কারণ হচ্ছে যে যখন কোনো অ্যান্টিজেন আসে, এই অ্যান্টিজেনকে ধারণ করার জন্য তারা এই পরিবর্তনশীল অঞ্চলটা তার আকার চেঞ্জ করে। ধরো এরকম করে একটা গোলাকার কি আসলো, অণুজীব আসলো, তখন এই পরিবর্তনশীল অঞ্চলটা এরকম করে আকার ধারণ করবে। যদি এটা এরকম তীক্ষ্ণ আসে তাহলে সে এরকম আকার ধারণ করবে। ঠিক আছে, এই যে পরিবর্তনশীল অঞ্চলটাকে আরেকটা নাম দিতে পারি আমরা প্যারাটোপ। কি বলতে পারি, প্যারাটোপ। যেখানে অ্যান্টিজেনকে তারা ধরে এবং আকার চেঞ্জ করে, সেটাকে বলতেছি আমরা কি প্যারাটোপ। এর বেশি কিছু করার দরকার নাই। ঠিক আছে, এবং এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে কি মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন, প্রায় 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হইতে পারে। আর কিচ্ছু করার লাগতো না। এখন যাব নেক্সট যে টপিকটা আছে, সেটা হচ্ছে কি অ্যান্টিবডির প্রকারভেদ। মনে রাখতে হবে অ্যান্টিবডি 5 প্রকার। কিসের উপর, তাদের যে ভারী শৃঙ্খল রয়েছে তাদের অ্যামাইনো অ্যাসিডের ক্রমের উপর ভিত্তি করে 5 প্রকার। একটা হচ্ছে কি রে, এবার মনে রাখবে একদম সংক্ষেপে, গ্যামেট, GAMED, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই এবং ইমিউনোগ্লোবুলিন ডি। কি কি পড়তে হবে যার সাথে আমি দাগাই দিচ্ছি, এছাড়া বাইরে কিছু হবে। সব থেকে বেশি পরিমাণ আছে ইমিউনোগ্লোবুলিন জি, কত পার্সেন্ট, 75%। কোথায় থাকে দরকার নাই, এই যে এটা একটা লাইন, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, অনেক বিষাক্ত পদার্থকে প্রশমিত করে। এছাড়াও এই একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় অমরা থেকে অতিক্রম করে মায়ের গর্ভে। এভাবে প্রশ্ন আসতে পারে, অমরার মাধ্যমে মা থেকে সন্তানে আসা নিজের কোন অ্যান্টিবডিটা, তখন বলবো কি IgG। ওকে, এবার আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে কি IgM, IgA এগুলা। ঠিক আছে, দেখো ইমিউনোগ্লোবুলিন এ মোট ইমিউনোগ্লোবুলিনের মধ্যে কত পার্সেন্ট, 15%। আর এই ধরনের অ্যান্টিবডি মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। কোথায় পাওয়া যায় এটা দরকার নাই, মায়ের দুধে পাওয়া যায়, অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে কোথায় আসে, সন্তানে। তাহলে অমরার মাধ্যমে আসে IgG, আর দুধের মাধ্যমে আসে হচ্ছে কি রে IgA। ইমিউনোগ্লোবুলিন এম, এটা 5 থেকে 10%। এটা খুবই একটা ইম্পর্টেন্ট MCQ, যে
এবি ও ব্লাড গ্রুপের রক্তকণিকায় এই ইমিউনোগ্লোবুলিনটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে দেখো ইমিউনোগ্লোবুলিন ডি মোট শুষ্ক মোট ওজনের মাত্রা কত 1, আর এটা হচ্ছে কি বলা হচ্ছে যে এর কাজ এখনো পর্যন্ত ঠিক মতো জানা যায় নাই। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, এটা সবথেকে কম পরিমাণে থাকে 0.1%। মনে করো ইতে অ্যালার্জি, ঠিক আছে, বিভিন্ন অ্যালার্জিক সারাদানে এই অ্যান্টিবডি কি করে রে ভূমিকা বেশ নেতিবাচক বলে প্রমাণিত হয়েছে। এখানে কি কি বলবা, পার্সেন্টেজ কোনটা সবথেকে বেশি কোনটা কম, আর কোনটার কাজ কি, আর মায়ের থেকে অমরের মাধ্যমে কোনটা আসে, আর হচ্ছে কি দুধের মাধ্যমে কোনটা আসে। ঠিক আছে, এখন দেখো অ্যান্টিবডি কিভাবে কাজ করে, আমাদের দেহে অ্যান্টিবডি কিভাবে কাজ করে। আমাদের দেহে অ্যান্টিবডি তিনটা ভাবে কাজ করে, বা অ্যান্টিবডি কিভাবে কাজ করে সেটাকে আমরা তিনটা শিরোনামে ভাগ করতে পারি। কয়টা শিরোনামে ভাগ করব, তিনটা। একটা হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, 2 নাম্বার কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয় করা, আর 3 নম্বর কি দেয় সংক্রমণের বিস্তার প্রতিরোধ। তাহলে কিভাবে অ্যান্টিবডি কাজ করে, ডিরেক্ট অ্যান্টিজেনকে মেরে ফেলে, অথবা এরা কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয় করে, অথবা সংক্রমণটাকে তারা কি করে প্রতিরোধ করে। এখন দেখো লেখা আছে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, এখান থেকে তুমি কি পড়বা, জাস্ট মেইন পয়েন্ট অ্যাগ্লুটিনেশন। মনে রাখবা যে অ্যাগ্লুটিনেশন মানে কি, তোমরা সবাই যারা ব্লাড টেস্ট করছো তারা দেখবা যে অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে কি ভেঙ্গে 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 একটা জমাট থকথকে অবস্থা তৈরি করা। যখন কোনো অ্যান্টিজেন কোন একটা অ্যান্টিবডির সংস্পর্শে আসে, এই অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনটাকে মেরে তাকে একটা ভেঙ্গে দলায় পরিণত করে, তখন সেই স্তূপটাকেই বলতেছি আমরা কি রে অ্যাগ্লুটিনেশন। ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। দেখো লেখা আছে যে প্রক্রিয়া রক্ত এবং লসিকা সুনির্দিষ্ট অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়ার ফলে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা কণাকে দলা পাকিয়ে নিয়ে নিশ্চল করে ফেলে তাকেই বলা হচ্ছে স্তূপীকরণ। আর কিছু জানার দরকার নাই বাবা। ঠিক আছে, এরপরে যে জিনিসটা যাবো সেটা হচ্ছে কি অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন। এইটা প্রিসিপিটেশন কি করে, তারা হচ্ছে কি ওই অণুজীবগুলোর সাথে বিক্রিয়া করে, ধরো অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেন এটার সাথে বিক্রিয়া করে তাকে কি করে অধঃক্ষেপে পরিণত করে, অর্থাৎ নিচের দিকে তলানি ফেলে তলানি করে এটাকে আমরা এখান থেকে আলাদা করতে পারবো। ঠিক আছে, তাহলে আছে যে প্রক্রিয়া একটি অ্যান্টিজেন যেমন টিটেনাস টক্সিন আণবিক যৌগ প্রিসিপিটেশন বা অ্যান্টিবডির সাথে বিক্রিয়ার ফলে বড় জালিকাকার অদ্রবণীয় বস্তু হিসেবে অধঃক্ষিপ্ত হয় তাকেই বলা হচ্ছে কি প্রিসিপিটেশন বা অধঃক্ষেপণ। ঠিক আছে, তাহলে এরপরটা আমরা কি পাইবো, প্রশমন। প্রশমন মানে কি রে, বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তাকে নিষ্ক্রিয় করে ফেলে। অ্যান্টিবডিটা বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে ফেলে, যখন নিষ্ক্রিয় করে ফেলে তখন তাহলে নিউট্রালাইজেশন বা প্রশমন। আর বিশ্লিষ্ট মানে কি, বিশ্লিষ্ট মানে কি ভেঙে ফেলা। মনে করবা যখন শক্তিশালী অ্যান্টিবডি যে প্রক্রিয়া সরাসরি বহিরাগত অণুজীবের ঝিল্লিকে আক্রমণ করার মধ্য দিয়ে অণুজীবের দেহকে ফাটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, একদম ঘিসঘিস 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 করে দেয়, সেটাকেই বলেছে আমরা বিশ্লিষ্টকরণ। তাহলে দেখো প্রথম ধাপটা কি করলাম আমরা, যে সরাসরি অ্যান্টিবডির উপরে কি কি কাজ করে, 1 অ্যাগ্লুটিনেশন জমাট বাঁধায় ফেলে, 2 অধঃক্ষেপণ করে, 3 প্রশমিত করে, সবার শেষে বিশ্লিষ্ট করে ভেঙে ফেলে দেয়, এটাকেই বলতেছি। এবার আসি আমরা কমপ্লিমেন্ট পদার্থকে সক্রিয়করণ। জানি কমপ্লিমেন্ট গুলা কি করে, একটু আগেই বেসিক পড়াইছি যে কমপ্লিমেন্ট প্রোটিন গুলা কি করে, যখন কোন একটা জায়গায় একটা জীবাণু আক্রমণ করলো সে তার আশেপাশের কোষগুলোকে কি করে সিগন্যাল পাঠায় দেয় যে ভাই আমার এখানে জীবাণু আক্রমণ করছে, তোরা রেডি হয়ে থাকিস যেন তোর এখানে জীবাণু না যায়। তাহলে যদি আমি কমপ্লিমেন্টকে সক্রিয় করতে পারি তাহলে কি হবে, তারা তার আশেপাশের কোষগুলোকে সিগন্যাল পাঠাবে এবং তার আশেপাশের কোষগুলো আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। তো এখানে দেখো লেখা আছে কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয়করণের জন্য অপশনাইজেশন করে। মানে অপশনাইজেশন মানে হচ্ছে কি চিহ্নিত করা। অপশনাইজেশন শব্দটা থাকে চিহ্নিত, এই যে অণুজীবটা প্রবেশ করলো সে আমাদের জন্য ক্ষতিকর নাকি উপকারী সেটাকে চিহ্নিত করে তারা অবস্থান করে। আর কিছু জানার দরকার নাই, বিশ্লিষ্টকরণ পড়ছি, স্তূপীকরণ পড়ছি, এবার ভাইরাসের প্রশমনও পড়ে ফেলছি। ঠিক আছে, প্রশমন জাস্ট একটা মনে রাখবা, অপশনাইজেশন। সবার শেষে হচ্ছে কি তারা সংক্রমণ বিস্তার প্রতিরোধ করে। কিভাবে করে, কিছু কিছু অ্যান্টিবডি বিশেষ করে ইমিউনোগ্লোবিন ই সারা বিষয়টি ত্বরান্বিত করে এবং যে কোন স্থানে ক্ষত প্রদাহের সৃষ্টি হয় সেখানে 4টা জিনিস দেখায়। ওই যে একটু আগে বললাম স্থানটা লাল হয়ে যাবে, জায়গাটি গরম হয়ে ফুলে যাবে, সর্বশেষ ব্যথার উপশম দেখাবে। ঠিক আছে, আর প্রদাহের কারণে ক্ষতস্থানে এমন পরিবর্তন ঘটে যার ফলে বহিরাগত জীবাণু আর ছড়াতে পারে না, এভাবেই তারা কি করে ভাইরাসকে প্রতিরোধ করে। ক্লিয়ার, আমরা এটা পড়বো না,
অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য পড়ার দরকার নেই, এটা পড়তে পারো অ্যান্টিবডি এবং ইন্টারফেরনের পার্থক্য, কাজের প্রকৃতি মন্থর। অ্যান্টিবডি খুব আস্তে আস্তে কাজ করে, ইন্টারফেরন দ্রুত কাজ করে। কার বিরুদ্ধে কাজ করে? মনে রাখবা অ্যান্টিবডি ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো কিছু বিরুদ্ধে কাজ করতে পারে, ইন্টারফেরন শুধুমাত্র ভাইরাল সংক্রমিত কোষের বিরুদ্ধে কাজ করে। কার্যকাল দীর্ঘস্থায়ী, ইন্টারফেরনের কাজ ক্ষণস্থায়ী, ক্রিয়াস্থল কোথায়? কোষের বাইরে আর কোষের ভিতরে। এইবার আমরা যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে টিকা ব্যবস্থা, ভ্যাকসিনেশন, খুবই ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেশনের যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে কি, সবার প্রথমে ভ্যাকসিন আবিষ্কার করছে কে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। যখন আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর তিনটাই ফেল, কিন্তু তাকে তো বাঁচতে হবে, তখন তারা কি করে? বাইরে থেকে আমরা কি করি? আগে থেকে হয় ভ্যাকসিনেশনটা দুই ভাবে হইতে পারে, একটা আগে থেকেই সচেতনমূলক কাজ, অথবা রোগের হওয়ার পরে তার আমরা অ্যান্টিবডি। এখন ধরো কিছু রোগ আছে যে রোগগুলোকে প্রতিকার করা খুব কষ্ট, কিন্তু এটাকে প্রতিরোধ করা যায়, যেমন হেপাটাইটিস বি। একজন ব্যক্তি হেপাটাইটিস বি হইলে তার রোগ ধরতে ধরতে তার জীবন শেষ। তো আমরা যদি এমন ভ্যাকসিন নেই যে তার হেপাটাইটিস বি হবেই না, ঠিক আছে, তাহলে এটার জন্য এই ভ্যাকসিনেশনটাকে বলা হচ্ছে যে ইংরেজ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। পরবর্তীতে লুই পাস্তুর অ্যানথ্রাক্স এবং জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করে। এছাড়াও অনেক ভ্যাকসিন এখন আসছে, শুধুমাত্র এইডস এবং হেপাটাইটিস সি এর এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই। তবে ভ্যাকসিন জিনিসটা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা। ওকে, এখন বলছে যে একটা আদর্শ ভ্যাকসিনের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ প্রশ্ন আসছে, নিচের কোনটি আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য হয় অথবা নয়? মনে রাখবে এটা সুস্থিত, সস্তা, সহজলভ্য এবং নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন। অবশ্যই সস্তা হতে হবে, দামে কম, সহজলভ্য, তাড়াতাড়ি পাওয়া যায়, নিরাপদ এবং পার্শ্ব। এখন ধরো আমরা করোনা ভাইরাস যখন আসলো, সবার তার করোনা রোগ হয় নাই, বাট পরবর্তীতে কি করা হলো? ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল। তো এই জিনিসটা কি সবার জন্য ফ্রি করে দেওয়া হলো, তাই না? সস্তা, সহজলভ্য, সবাই পাইছে, নিরাপদ এবং এদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, স্বল্প মাত্রায় ব্যবহার করলেও কার্যকর হয়। এরপর 3, এটি জীবাণুর জন্য ক্ষতিকর, তবে পোষক গ্রহিতার জন্য কোনো ক্ষতিকর না। এদের কার্যকারিতা দীর্ঘদিন এবং সারা বছর, সারা জীবন পর্যন্ত তোমার থাকতে পারে। খুব অল্প এগুলো পড়ে নিবে, বাকিবার না বললেও চলবে। এইটা হচ্ছে আমাদের একটা একদম ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, জাস্ট খালি ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি এখানে লিখে রাখতে পারো VVI, এম গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এখানে ঠাড়া মুখস্থ করা লাগবে, TTM, টনটনা মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে ভ্যাকসিনের প্রকারভেদ বুঝবো আর মুখস্থ করবো। 1, মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, অর্থাৎ যখন আমরা কোনো রোগ সৃষ্টিকারী জীবাণুকে রাসায়নিক বিক্রিয়া বা তাপ দেওয়ার ফলে জীবাণুটাকে মেরে ফেলে তারপর আমাদের দেহে প্রবেশ করাবো, যার ফলে সে আমার শরীরে কোনো রোগ সৃষ্টি করতে পারবে না, বাট ওইটার জন্য আমার দেহে অ্যান্টিবডি উৎপন্ন হবে। এটাকেই বলা হচ্ছে মৃত বা কিল্ড বা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন। যে কোনোটা আসতে পারে, নিজের কোনো মৃত ভ্যাকসিন, নিজের কোনো কিল ভ্যাকসিন, নিজের কোনো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ এবং কি রেবিস, এটাই ভাই মনে রাখতে পারো হারপিক দ্বারা, হার পিআইসি। এইটা হচ্ছে আমাদের কি রে? হেপাটাইটিস এ। আর এখানে ধরো যে এখানে হচ্ছে আরতে হচ্ছে কি? আরতে রেবিস, পিতে হচ্ছে কি রে? পোলিও, আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, আর সিতে হচ্ছে কি? কলেরা। সংক্ষেপে মনে রাখবো হারপিক দিয়ে। মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন গুলোকে মনে রাখবো কি দিয়ে? হারপিক দিয়ে। এবার তো শক্তি হ্রাস বা অ্যাটিনিউটেড, এটা শক্তি হ্রাস বা অ্যাটিনিউটেড, এটা আরেকটা নাম বলতে পারো লাইফ। আর এখানে আমাদের শরীরে যে জীবাণুগুলো প্রবেশ করা দেওয়া হয় সেগুলো জীবিত জীবাণু, সেগুলা কি? জীবিত জীবাণু আমাদের দেহে প্রবেশ করায় দেওয়া হয়। তবে জীবিত যদি আমি ডিরেক্টলি প্রবেশ করে দিই সেটা আমার শরীরে রোগ সৃষ্টি করতে পারে, এই জন্য তার শক্তিটাকে আমরা কি করে দিছি? কমায় দিছি, ঠিক আছে? এই জন্য শক্তি হ্রাস বা অ্যাটিনিউটেড বলা হয়। যেমন এটাকে আমরা বলতে পারি কি? মিজলস বা মামস, পানি বসন্ত, টাইফয়েড। এটাকে মনে রাখতে পারো কি দিয়ে? এখান থেকে এইখানেই লিখতেছি, টিচার মামি। আমার মামি হচ্ছে কি রে? টিচার মামি। তিনি হচ্ছে টিচার, আমার মামি হচ্ছে কি? টিচার। দেখো টতে হচ্ছে টাইফয়েড, চতে হচ্ছে চিকেন পক্স, আমাদের রতে হচ্ছে নাই তেমন, আর মাতে হচ্ছে আমাদের মামস, আর মিট হচ্ছে কি? মিজলস। টিচার মামি দিয়ে এটা মনে রাখবো। টক্সয়েড মানে কি? বিষাক্ত, জীবাণু নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন করা হয়েছে, মনে রাখবা। টতে হচ্ছে কি? টিটেনাস,
আর এই যে ড আছে না শেষে, ড আছে কি ডিপথেরিয়া, এটার জন্য আর অত ইয়া করা লাগবে না। ট টিটেনাস, ড আছে কি ডিপথেরিয়া, উপ একক বা সাব ইউনিট। এবার বলছে যে ভ্যাকসিনের মাধ্যমে আমরা একটা সম্পূর্ণ অণুজীবকে প্রবেশ না করাইয়া প্রবেশ করাচ্ছি কোনটাকে, প্রবেশ করাচ্ছি একটা অংশ, একটা ভাইরাসের কোন একটা অংশ। দেখো লেখা আছে জীবাণুর সামান্য একটা অংশ থেকে উৎপন্ন হয় যে ভ্যাকসিন, তার নাম কি রে হেপাটাইটিস বি এবং কি রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। মনে রাখবা হা হা দিয়া, হা হা কি দিয়ে মনে তোরা, হা হা। হাতে হচ্ছে কি রে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর হাতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হা হা। ঠিক আছে, এবার দেখো অনুবন্ধী বা কনজুগেট। অনুবন্ধী বা কনজুগেট বলতে কি, কনজুগেট, কনজুগেটেড মানে কি যুক্ত, মানে দুইটা ভিন্ন ভিন্ন ভাইরাসের দুইটা অংশকে যুক্ত করে আমাদের দেহের ভিতরে প্রবেশ করে দিছি। এটা একটাই, সেটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। আর ডিএনএ ভাইরাস, রিকম্বিনেন্ট ভাইরাস করার দরকার নাই, মনে রাখবা যেগুলো আছে কি ল্যাবরেটরিতে বানানো হয় এগুলাকেই বলা হচ্ছে কি ডিএনএ ভ্যাকসিন। ওকে, আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট, 100% গ্যারান্টি। মৃত কোনটা, হারপিক। তারপরে শক্তিদাস কোনটাকে বলতে টিচার মামি। আর টক্সোইডটা টতে তো টিটেনাস, দিতে কি ডিপথেরিয়া। উপএকক হচ্ছে কি রে হা হা হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর কনজুগেট একটা হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। ওকে, এবার যাই পরবর্তী যে টপিকটা আছে সেগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না। টিকা দেওয়ার পর ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন মানে কি, যেই প্রক্রিয়া আমরা ভ্যাকসিন ট্যাকসিন দেই, এগুলো তোমরা পড়ে নিবে। এডওয়ার্ড জেনার ফেনার এগুলো আগেই পড়ে ফেলছি। দেখো এখানে লেখা আছে মানবদেহে অ্যান্টিবডি উৎপন্ন হওয়ার ভ্যাকসিন দিতে হবে। এখানে একটা মিশ্র ভ্যাকসিনের নাম দেওয়া আছে এমএমআর, যেন তিনটা একসাথে মিজলস, মাম্পস এবং কি রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনের গুরুত্ব আর প্রয়োজনীয়তা তুমি নিজেই জানো, পড়ে নিবা। এখন যেটা পড়তেছি, এই যে একটা অংশ আছে না, যে বাংলাদেশের ভ্যাকসিনের কর্মসূচিতে কতগুলো টিকা দেওয়া হয়েছে, এটা 2006 সালের কাহিনী। 2006 সালে বাংলাদেশে প্রায় 6টা রোগের কি দেওয়া হতো, ভ্যাকসিন দেওয়া হতো। জন্মের পর থেকে একটা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হতো কটা, 6টা। কোন কোন রোগ, যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও এবং কি রে হাম। এই রোগের ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চাদের 1 থেকে 15 মাস বয়সের মধ্যে। কিন্তু মাথায় রাখতে হবে যে এখন এটা 2000 সাল না, এটা কত 2024 সাল। সো এখন কিন্তু 6টা রোগের জীবাণু ভ্যাকসিন দেওয়া হয় না, দেওয়া হয় কয়টা, 10টা। এটার জন্য তোমাদের একটা আলাদা শীট পড়াবো, এটা পরে তোমরা এই পোলিও ভ্যাকসিন, বিসিজি ভ্যাকসিন কেমনে তৈরি হয়েছে, ডিপিটি ভ্যাকসিন কি কি রোগে দেওয়া হয়, এগুলো একটু নিজেরাই পড়ে নিতে পারো। ঠিক আছে, আর স্মৃতিকোষটা কি বললাম, স্মৃতিকোষটা একটু বলে নেই। দেহ প্রতিরক্ষা কোষে স্মৃতিকোষের ভূমিকা। ধরো আমার শরীরে কোন একটা কোষ জীবাণু প্রবেশ করছে, এই জীবাণুটাকে মারার জন্য প্রথম 5 থেকে 10 দিন আমার আইডেন্টিফাই এবং অ্যান্টিবডি তৈরিতে গেছে। সেকেন্ড টাইম যদি আমার কোনো সময় ওই সেম জীবাণু আমাকে আক্রমণ করে, তাহলে আমাদের শরীরে দুইটা কোষ আছে, একটা টি স্মৃতিকোষ আর একটা বি স্মৃতিকোষ। তারা ধরে রাখে যে এই জীবাণুটা আমার এই সময় প্রবেশ করছিল, তাকে মারার জন্য আমি এই অ্যান্টিবডিটা তৈরি করছিলাম। তখন দ্বিতীয়বার যখন আক্রমণ করবে, তখন আর এত ভাবাভাবি নাই, ডিরেক্ট ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিটা তারা সাথে সাথেই তৈরি করবে। এটাকেই বলা হচ্ছে স্মৃতিকোষের কাজ। আমি যেটা তোমাকে পড়াইতে চাইলাম সেটাকে আমরা গুগলে সার্চ দিব। ঠিক আছে, গুগলে সার্চ দিব হচ্ছে, সেটা হচ্ছে ইপিআই শিডিউল। ইপিআই শিডিউল বাংলাদেশে বর্তমান 2024 সালে যে ইপিআই শিডিউলটা দেওয়া হয় সেটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আমরা দেখি ইপিআই শিডিউলে বর্তমান এখন 1 থেকে 15 মাসের মধ্যে একটা বাচ্চাকে কয়টা ভ্যাকসিন দেওয়া হয়, 10টা। সবার প্রথম দেখো লেখা আছে যক্ষা, যেটাতে কোন টিকা দেওয়া হয়, বিসিজি, এবং ডোজের সংখ্যা কয়টা, একটা। জন্মের পর থেকে 1 মাসের মধ্যে কোথায় দেওয়া হয়, চামড়ার নিচে। তোমরা সবাই দেখবে আমাদের এই বাম হাতে একটা টিকার একটা চিহ্ন আছে, এটাই মূলত বিসিজি ভ্যাকসিনের চিহ্ন। ঠিক আছে, এবারে দেখা যায় একটা ভ্যাকসিন যার নাম পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। দেখো তার নামই হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, মানে কি ওখানে পেন্টা মানে 5, মানে 5টা রোগের ভ্যাকসিন দেওয়া হয়। কি কি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। তাহলে 5 থেকে 6। এটার ডোজ কয়টা, 3টা। জন্মের 4th সপ্তাহে একটা, 16 সপ্তাহে একটা, আর এটা লেখা নাই, সেটা হচ্ছে কি 10তম সপ্তাহে আরেকটা। ঠিক আছে, কোথায় দেওয়া হয়, মাংসপেশিতে। এবার দেখো নিউমোকোকাল পিসিভি ভ্যাকসিন। ঠিক আছে, এটা কোথায়, কোন রোগের জন্য দেওয়া হয়, নিউমোনিয়া। এটার ডোজ কয়টা, 3টা, 4, 6 এবং 10 সপ্তাহে। কত সপ্তাহে, 10 সপ্তাহে। কোথায় দেওয়া হয়, ইনজেকশন, মাংসপেশিতে। এবং পোলিওমাইলিটিস এটাকে বলে ওপিভি।
ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি এর পুনরূপ কি? ওরাল পোলিও ভ্যাকসিন। মানে ওরাল শব্দটা থাকে মুখে, তাহলে মনে রাখতে হবে এটা কোনো জায়গায় ইনজেকশন দেওয়া যায় না, ডিরেক্ট মুখে। ওই যে দেখবা এভাবে দিয়ে পোলিও খাওয়ায় না ছোট বাচ্চাদের, এটাই। ঠিক আছে, এটা 4টা ডোজ লেখা নাই, তোমরা মনে রাখবা 4টা ডোজের মধ্যে 4, 6, 10, 14 সপ্তাহে দেওয়া হয়। তোমাদের তো এত দরকার নাই, জাস্ট এবার দেওয়া। এরপর যে হাম এবং রুবেলা, এটা হলো এমআর। এমতে হচ্ছে মিজেলস আর আরতে হচ্ছে কি রে? রুবেলা, এমআর। ঠিক আছে, একটা ডোজ কত মাসে? 9 মাস বয়সে। এবং সর্বশেষ এডিশন হচ্ছে হামের টিকা, একটা ডোজ কত মাস বয়সে? 15 মাস বয়সে। তোমরা এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা গুগলে সার্চ দিবা ইপিআই শিডিউল। ইপিআই শিডিউল, ইপিআই এর পূর্ণরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন, বাংলাদেশে যেটা করা হয়। ঠিক আছে, এইগুলা যদি তুমি ভালো করে, ইভেন এইবার 2023 সালে একটা মেডিকেলের প্রশ্ন ছিল যে বাংলাদেশের টিকাতে সর্বশেষ কি সংযোজন করা হয়েছে, তার মনে রাখতে হবে সর্বশেষ সংযোজন করা হয়েছে কোনটা? হাম। ঠিক আছে, এগুলা ভালো করে পড়ে নিবা। আশা করি এই অধ্যায়টাতে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যদি একবার ক্লাসটা দেখো, সাথে সাথে বইটা একবার রিডিং করে নাও, আমি তোমাদের রিডিং দিয়েই পড়াইছি। আশা করি তোমাদের জন্য এটা অনেক ইজি হয়ে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটাতে তুমি 2-4টা কথা বলে রাখি। তোমরা যারা 24-এর ব্যাচ তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, সময় নাই, তোমার পরীক্ষা হবে না এটা তুমি ধরে রাখো, হলেও দিবা না এমন একটা প্রতিজ্ঞা নাও যে শালা পরীক্ষায় দিব না। ঠিক আছে, তোমরা আন্দোলন করবা, পরীক্ষা দেবে না, কারণ এখন পরীক্ষা দেওয়ার সময় নাই। আমি নিজে চাই না তোমরা এই সময় আসে এই মেন্টাল প্রেশারের মধ্যে তোমরা পরীক্ষা দাও। তোমরা পরীক্ষা না দিয়ে অ্যাডমিশনের প্রিপারেশন নাও, এবং যারা মেডিকেলের অ্যাডমিশন দিবা তাদের জন্য আমরা হয়তো প্রতিদিন একটা করে অধ্যায় ক্লাস আপলোড দিব। ট্রাই করবা, যারা নতুন আমাদের চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, আর তার সাথে সাথে ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।